Auzubillahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. I'm starting in the name of Almighty Allah. I'm Dr. H.M. Ataullah. জেনারেল প্রিন্সিপালের মধ্যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা পড়ব যে ফার্মাকোলজি ইন্ট্রোডাকশনটা কি, আমরা পড়ব ফার্মাকোডাইনামিক্স কি। ভাই কি বললেন আপনি? বানান ভুল করলেন কেন? ফার্মাকোডাইনামিক্স আবার ভুল বললেন কেন? ফার্মাকোডাইনামিক্স আবার, কারণ ফার্মাকোডাইনামিক্স মিন্স ইট উইল ডিসকাস অ্যাবাউট টু ইস্যু। এজন্য আমি ফার্মাকোডাইনামিক্স বলতে পারি না, আমি বলি ফার্মাকোডাইনামিক্স। সামনে গিয়ে আপনি দেখবেন আমি ডাইগক্সিন, এই আবুল ডাইগক্সিনের বানানটা লিখতো, আমি লিখতেছি এরকম DYGOXIN। এই ভাই আপনার কি মাথা গরম হয়ে গেছে? না ভাই আমার মাথা গরম হয় নাই, আমার মাথা ঠান্ডা। ডাইগক্সিনের একটা সাইড এফেক্ট মনে রাখার জন্য আমাকে DY দিয়ে সূত্রটা বানাতে হয়েছে। DY মানে এরা হচ্ছে ইয়েলো গ্রিন ভিশনে প্রবলেম করবে, এটা আমরা একটু পরে আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল কথা যে আমরা অনেকগুলো বানান আমরা ভুল করে পড়বো ইচ্ছা করে, আমরা জানি এগুলা কেন আমরা পড়বো, যাতে আমরা এই বিষয়টা মনে রাখতে পারি। এই জন্য ফার্মাকোডাইনামিক্স আমরা বলবো ফার্মাকোডাইনামিক্স কে, বিকজ ফার্মাকোডাইনামিক্স ডিসকাস অ্যাবাউট দ্য টু ইস্যু এন্ড ফার্মাকোকাইনেটিক্স ইট উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফোর। সে বলে ফার্মাকোকাইনেটিক্স প্লিজ অ্যাড মি উইথ ইউ। ফার্মাকোকাইনেটিক্স মানে তুমি আমাকে তার সাথে অ্যাড করে নাও, গতির সাথে আমাকে অ্যাড করে নাও, গতিবিদ্যায় আমাকে যোগ করে নাও। ফার্মাকোকাইনেটিক্স মানে বলে অ্যাড মি। Absorption of any drug, distribution of the drug, metabolism of the drug, excretion of the drug. তার মানে কি হলো? তার মানে হচ্ছে যে একটা ড্রাগ আমার শরীরে ঢোকার পরে, একটা ড্রাগ আমার শরীরে ঢোকার পরে আমার শরীর ওই ড্রাগটাকে যা যা করে তার নাম হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্স মিন্স হোয়াট বডি ডাজ টু ড্রাগ। বডি যা করে, একটা ওষুধ খান টুকরা টুকরা করে একদম নদীর তীরে বাসায় দিবে, সেই নদীর নাম কি? সেই নদীর নাম হচ্ছে স্টোমাকের অ্যাসিড। স্টোমাকের অ্যাসিডের মধ্যে নদীর তীরে ভাসতে ভাসতে বাইকার্বনেটের স্রোত এসে পলির সাথে যুদ্ধ করতে করতে এখানে কিছু জিনিস অ্যাবজর্পশন হয়ে যাবে, যেগুলো আপনার শরীরে ঢুকলো, অ্যাবজর্পশন। 2 নাম্বার, ড্রাগটা ঢুকার পরে ড্রাগটাকে চলে যেতে হবে একদম ইলেকট্রিসিটির মতো, ঢাকা থেকে শুরু করে একদম টেকনাফ থেকে তেতুলিয়া, ঢাকার মাঝখানে বসে থাকবে, এক রূপসা থেকে পাথরিয়া, সে শুধু ঘুরবে। তাহলে মোটামুটি আপনার এই ডিস্ট্রিবিউশন হওয়া লাগবে। ডিস্ট্রিবিউশনটা কেমন? এই ডিস্ট্রিবিউশন কোনটার পরে কোনটা যায়? মুরাদ বলো, ডিস্ট্রিবিউশন কিভাবে যায়? তাহলে ইসলাম মানে বুঝি নাই কোশ্চেন। বুঝবে না তো? বললাম যে ডিস্ট্রিবিউশন যে হয় সেটা কোত্থেকে কোথায় যায় একটা ড্রাগ ঢোকার সাথে সাথে। ওকে, কোশ্চেনটা হয়তো আপনি এটা তো পোর্টাল সিস্টেম হয়ে লিভারে যাবে, লিভার থেকে। মুরাদের সময় শেষ। আপু বলতে চাচ্ছিলেন, বলেন। এটা যেটা বলছিলাম যে পোর্টাল সিস্টেম মধ্যে লিভারে গিয়ে ওখানে গিয়ে মেটাবলিজম হবে। মেটাবলিজম হওয়ার আগেই কিন্তু তার কিছু কাজ হয়, ডিস্ট্রিবিউশন হয়। একটা ড্রাগের ডিস্ট্রিবিউশনটা প্রথম কথা সে ব্লাডের মধ্যে যায়। ব্লাডে কয় লিটার পানি আছে? 5 লিটার। নো, 3 লিটার। নো সরি 3 লিটার। টোটাল ব্লাড 5 লিটার। 3 লিটার। তাহলে একটা প্লাজমা শেষ করে সে কই যাবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 11 লিটার। এরপর সে কই যাবে? ইন্ট্রাসেলুলার ফ্লুইড 28 লিটার। কত লিটার হলো? 42 লিটার। একটা মানুষের ওজনের কত ভাগ থাকে? 60% পানি থাকে। 60 to 70%, ঠিক আছে? তাহলে টোটাল 70 কেজি মানুষ যদি হয় তার 60 to 70% আমরা বলতে পারি 42 লিটার। একটা ড্রাগ সব আপনার কাছে নতুন লাগতে পারে, এত সহজ কেন, এত কঠিন কেন? তাহলে একটা ড্রাগ প্রথমে রক্তে আসবে, রক্ত থেকে ভাসতে ভাসতে সে আরো ডিপে চলে যাবে, আরো ডিপে সে ইন্ট্রাসেলুলার রুটে চলে যাবে। এখন বলেন তো, যে ড্রাগটা এতটুক পর্যন্ত চলে আসতেছে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, নাকি যে ড্রাগটা এখানের মধ্যে কনফাইন্ড থেকে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি? যেটা ইন্ট্রাসেলুলার পর্যন্ত যাচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন বেশি। ওকে, একটা ড্রাগকে যদি রক্তের মধ্যে রাখতে চাই তাকে কেমন হতে হবে? নুখালি বিভাগ চাই এরকম হওয়া লাগবে। কেন? কি বললেন ভাই? ইয়েস, এখানে যতগুলা প্রোটিন থাকবে ততগুলা ড্রাগটা সে আটকে রাখতে পারবে। তাহলে যে ড্রাগটা মোর প্রোটিন বাউন্ড সে প্লাজমার মধ্যে থাকবে, নাকি যে ড্রাগটা লেস প্রোটিন বাউন্ড সে প্লাজমার মধ্যে থাকবে?
মোর প্রোটিন বাউন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যে ড্রাগটা মোর প্রোটিন বাউন্ড সেই ড্রাগটা এখানে থাকবে। একজন সিএলডি এর পেশেন্ট, তার যদি প্রোটিন কম থাকে তাহলে তার ক্ষেত্রে কি মনে হয় আপনার? ওষুধ থেকে ডিস্ট্রিবিউশন বেশি হবে, টক্সিসিটি হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কথা হচ্ছে এটাই যে একটা ড্রাগ প্লাজমার মধ্যে থাকবে নাকি প্লাজমা থেকে বের হয়ে এসে একদম ঢাকা থেকে বের হয়ে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার চলে আসবে। ইউ হ্যাভ টু নো দিস থিং। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে এটাই যে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য প্লাজমা, দেন আউটসাইড দ্য প্লাজমা ইন্টারস্টিশিয়াম, দেন ইন্টারসেলুলার ফ্লুইড। তাহলে যে ড্রাগগুলো মোর প্রোটিন বাউন্ড তারা ম্যাক্সিমাম এইখানে অল্প অল্প অ্যামাউন্টে থাকতে পারে, এই দুইখানে তাদের বসতি। ঠিক আছে, দেখেন যারা মোর প্রোটিন বাউন্ড এই দুইখানে তাদের বসতি, যারা হচ্ছে লেস প্রোটিন বাউন্ড এদের বসতি মূলত এখানে। এম আই রাইট? একটু বলেন না, আমি কি সঠিক বলছি? জি মাইসেলফ। ঠিক আছে, প্লিজ ঘুমায়েন না, আমার সাথে থাকেন। তাহলে আপনি তো ভুল বলবেন না ভাই। ওকে, না আমি ভুল বলতে পারি, কারণ আমি ভুল বলে কিছু কিছু মানুষকে আমরা অ্যাসেস করার চেষ্টা করি, অনেক সময় ইচ্ছা করে ভুল বলে, অনেক সময় মানে আই এম হিউম্যান বিং, ম্যান ইজ মার্টিন কয়েল, জ্বলে যেতে পারে। ঠিক আছে, ওকে। সো তাহলে মোটামুটি মাথায় রাখতে হবে যে যেগুলো প্রোটিন বাউন্ড বেশি দে উইল বি ইন দ্য প্লাজমা, যেগুলো লেস প্রোটিন বাউন্ড তারা এখানে। তাহলে এইটা থেকে আরেকটা কথা আমরা বলতে পারি না, ধরেন একটা প্যারাসিটামল আপনি খাচ্ছেন, এই প্যারাসিটামলটা যদি প্রোটিন বাউন্ড হয় তাহলে তার ইনিশিয়াল ডোজ কম লাগবে নাকি বেশি লাগবে? কম লাগবে। ফর এক্সাম্পল কম লাগবে, কারণ আপনি সে খেয়ে আপনি যখন ওষুধটা খেলেন তখন সেখানে চলে আসবেন। কিন্তু আরেকটা এক্সাম্পল, এটা কিন্তু ঠিক এক্সাম্পল, আগেরটা দিছিলাম ভুয়া এক্সাম্পল। তাহলে ডিগক্সিন যেটা আমরা খাই, সেই ডিগক্সিন তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক হাই, 57 লিটার পর্যন্ত সে একদম চর্বির মধ্যে পর্যন্ত চলে যেতে পারে। মানে whenever you take the digoxin that time he can enter here, এবং সে সব সময় এখানে সে ঘুরতে পারে, যার জন্য ডাইগক্সিনের যেহেতু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, এই জন্য ডাইগক্সিন দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কি সেটি? লোডিং ডোজ। ক্লিয়ার? তাহলে ডাইগক্সিন আপনি যখন দিবেন তখন একসাথে যখন দিবেন তখন তার লোডিং ডোজটা একটু বাড়ায় দিতে হবে, তারপর আপনি মেইনটেনেন্স ডোজ কমায় দেন। তাহলে যেগুলা প্লাজমা প্রোটিন বাউন্ড বেশি সেগুলোর এক্সক্রিশন বেশি, যেগুলোর প্লাজমা প্রোটিন বাউন্ড মানে বাইন্ড কম সেগুলোর হাফ লাইফ অনেক বেশি। মানে কি, যেগুলো টিস্যু লেভেলে চলে যাবে সেগুলোর হচ্ছে যে টি হাফ যেটা আছে সেটা কম হয়। একটা ড্রাগের ডোজিং আমরা ঠিক করি কয়েকটা ইস্যু দিয়ে, এর মধ্যে লোডিং ডোজ ঠিক করা হয় ভলিউম ডিস্ট্রিবিউশন দিয়ে, নর্মাল যে মেইনটেনেন্স ডোজ অথবা রেগুলার ডোজটা যেটা আছে সেটা আমরা মেইনটেইন বা ঠিক করি, সেটা হচ্ছে টি হাফ দিয়ে। তাহলে এই জন্য আপনারা দেখবেন যে একটা ওষুধ দেওয়ার সময় 100 রকম চিন্তা ভাবনা করার দরকার নেই। একটা ইনসুলিন আপনি যখন দিচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে যে এই ইনসুলিন কি শর্ট অ্যাক্টিং নাকি লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং মানে কি বুঝে? ডেগলুডেক যেটা আছে সেটা আপনি কতদিন পর পর দিবেন, যেটা অ্যাক্টিভ আছে সেটা আপনি কতক্ষণ পর পর দিবেন। ঠিক আছে, ইনসুলিন এন যেগুলো আছে সেগুলো আপনি কতদিন পর পর দিবেন, ইজ ডিপেন্ড আপন দা টি হাফ এবং এক্সক্রিশনের উপরে সেগুলো ডিপেন্ড করে। তাহলে একটা ড্রাগের ডোজিং ডিপেন্ড করা হচ্ছে যে তার টি হাফ এবং এক্সক্রিশনের উপরে, লোডিং ডোজিং ডিপেন্ড করা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের উপরে। হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন খাঁটি বাংলায় বলেন? আমি আমার জীবনে একটা সংখ্যা ছাড়া এখনো কোনো সংখ্যা মুখস্থ করতে পারি নাই, করবো না। হোয়াট ইজ ডিলিউশন? ইট ইজ এ false belief firmly held by the patient, not amenable to reason or logic, which is not shared by other member of the community. এই একটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা আমি পারি না, সত্যি কথা। সংখ্যা মুখস্থ করার দরকার নেই। হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন? একজন বলেন। নো নিড টু মেমোরাইজ দ্য সংখ্যা। হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন? 8 জন মানুষ ঘুমাইতেছে, প্লিজ আনমিউট ইউরসেলফ, এভরিওয়ান আনমিউট ইউরসেলফ, বলেন। গেস্ট 638184 বলে ভালো লাগতো। আপনার নাম কি ভাই? আমি জানেন আপনি কে? হ্যালো 638184। একটা ড্রাগ যখন দেয়া হয় বা যখন খাওয়া হয় তো তার যতটুকু ডিস্ট্রিবিউটেড হয় সেটাই তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। থ্যাংক ইউ। অর্থাৎ একটা ড্রাগ ব্লাড থেকে অন্যান্য জায়গায় দূরে যখন যাচ্ছে, এটা যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটাই তো মানে সব পুরোটুকু তো আর যাবে না, যতটুকু যাচ্ছে অতটুকুই তার ভলিউম অফ পুরোটুকু যেতে পারে। কিছু কিছু ড্রাগ আছে তারা হচ্ছে হ্যালো, এজন্য
ধরেন আপনি যে ড্রাগগুলো প্লাজমাতে চলে যায় তাহলে সেগুলো ভলিউম ডিস্ট্রিবিউশন প্লাজমা পর্যন্ত, যে ড্রাগগুলো টিস্যু লেভেলে চলে যায় সেগুলো হচ্ছে ভলিউম ডিস্ট্রিবিউশন টিস্যু পর্যন্ত। তাহলে এই ভলিউম ডিস্ট্রিবিউশনটা আশা করি আপনারা বুঝেছেন। ওকে, কার কোন প্রশ্ন এখান থেকে? তাহলে আমরা ইন্ট্রোডাকশন ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স, এটা মানে এখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিশন। আমরা এখান থেকে অ্যাবজর্পশনের কথা বলেছি, ডিস্ট্রিবিউশনের কিছু কথা আমরা বললাম। এরপর হচ্ছে একটা ড্রাগ যখন আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে সে পোর্টাল সিস্টেম দিয়ে লিভারে গিয়ে সে কিছুটা অংশ মেটাবলাইজ হয়ে যায়, এটা বলে ফাস্ট মেটাবলিজম। এরপরে বাকি অংশটুকু সে হচ্ছে হোল বডিতে সাপ্লাই দেয়। তারপরে ড্রাগটা গিয়ে তার কিছু কাজ করে, সে কি, সে গিয়ে যেখানে কাজ করার কথা সেখানে কাজ করে, কিছু ইফেক্ট তৈরি করে অথবা কিছু সাইড ইফেক্ট তৈরি করে। দিস ইজ দ্য ফার্মাকোডাইনামিক্স। তাহলে আমরা এখানে আপনাদের সামনে আগেই বলেছিলাম যে একটা আমার শরীর, হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, ফার্মাকোকাইনেটিক্স, ও হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। আমার শরীরে আসার পরে সে কি কি ইফেক্ট তৈরি করে। যেমন আপনি বিটা ব্লকার দিচ্ছেন, সে যাবে গিয়ে রিসেপ্টরের সাথে কাজ করবে, 1 2, সে হচ্ছে আপনার যে একটা হার্টের কন্ডাকশন সেটাকে একটু স্লো করে দেবে বিটা ব্লকার। তার মোটামুটি সেভাবে কাজ করতেছে। তাহলে ফার্মাকোডাইনামিক্স মানে সে রিসেপ্টর লেভেলে কিছু কাজ করবে, প্লাস হচ্ছে সে কিছু সাইড এফেক্ট অথবা ডিজায়ার্ড কিছু ইফেক্ট তৈরি করবে। এরপরে সে ড্রাগটা এক্সক্রিশন হয়ে যাবে, এটার নাম হচ্ছে এক্সক্রিশন। ওকে, তো মেটাবলাইজ হওয়ার পরে সে আলটিমেটলি এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে মোটামুটি দূর আমরা পড়তে পারি। এরপরে আমরা এই সাথেই আমরা কিছু সিলেক্টিভ, হিপনোটিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসিং কিছু ড্রাগ আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। এবার চলেন আমরা আমাদের পড়ায় যাই। ওকে, ইন্ট্রোডাকশন টু দ্য ফার্মাকোলজি। এটা আপনাকে জানতে হবে, হোয়াট ইজ ফার্মাকোলজি। এটা হচ্ছে যে কেমিক্যালের সাথে আমাদের শরীরের একটা সম্পর্ক, ঠিক আছে। ফার্মাকোকাইনেটিক্স কি, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। ফার্মাকোডাইনামিক্স কি, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। হোয়াট ইজ ফার্মাকোথেরাপিউটিক্স, এই যে আমি যে চিকিৎসার জন্য দিচ্ছি, ডেসক্রাইব দ্য ইউজ অফ দ্য ড্রাগ ফর দ্য প্রিভেনশন, ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, এটার নাম হচ্ছে ফার্মাকোথেরাপিউটিক্স। কিছু কিছু ওষুধ দিয়ে আমরা ডায়াগনোসিস করার জন্য, কিছু কিছু ওষুধ দিই ট্রিটমেন্টের জন্য, কিছু ওষুধ দিয়ে আমরা প্রিভেনশন করার জন্য, ফার্মাকোথেরাপিউটিক্স। তাহলে যে ওষুধ দিয়ে আমরা প্রিভেনশন, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে পারবো, ফার্মাকোথেরাপিউটিক্স। টক্সিকোলজিটা কি, আমরা যে আনডিজায়ার্ড ইফেক্টটা পাচ্ছি, যেমন পয়জন, পলিউটেন, ইরিটেন, এগুলো সবগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা আশা করি ফার্মাকোলজি ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার, লাইন বাই লাইন আমরা পড়েছি। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক্স মানে আগেই বলেছি যে একটা ড্রাগের প্রতি আপনার শরীর যা যা করে, তাহলে কি কি করবে। 1 নম্বর, এই ওষুধটার অ্যাবজর্পশন করতে হবে। অ্যাবজর্পশন কেমনে হয়? অ্যাবজর্পশন হচ্ছে ইট ডিপেন্ডস আপন দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। যেমন আপনি যদি আইভি রুট দেন তাহলে সে হচ্ছে যে অনেক ফাস্টলি আপনার অ্যাবজর্পশন করবে। ব্লাড ফ্লো ভালো, তাহলে দেখবেন খুব ভালো অ্যাবজর্পশন হচ্ছে। একটা ড্রাগ খুব ভালো সলিউবল, তাহলে সে খুব ভালো অ্যাবজর্পশন হবে। ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন খুবই কম, অ্যাবজর্পশন ভালো হবে। ইন্টারাকশন বেশি, ঝামেলায় পড়ে যাবে। অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়া একটু ঝামেলায় পড়ে যায়। অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে বেশ ভালো অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। তাহলে আবার অ্যাসিডিক ড্রাগ মানে ড্রাগ, আমি কথাটা একটু আবার বলি আপনাদেরকে, পিএইচ, এ ড্রাগ অ্যাসিডিটি অর অ্যালকালাইড এফেক্ট ইটস চার্জ হুইচ এফেক্টস অ্যাবজর্পশন। তাহলে অ্যাসিডিটির সাথে অ্যালকালাইডের সাথে আপনার একটা বেশ ঝামেলা আছে। এটা কি ঝামেলা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কি সেটি, যেমন দেখেন মেনি ড্রাগস, এদের উইক অ্যাসিড ও উইক বেস। অ্যাসিডস ড্রাগস আর আনচার্জ when protonated। আপনি যখন দেখবেন অ্যাসিডের যে ড্রাগগুলো আছে সেগুলা কেমন, যে যা থাকবে সেগুলা আয়োনাইজড হয়ে যায়। বেসিক ড্রাগ চার্জ when protonated। তো এটা আমার জানার দরকার নাই, আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে what are the drug আর অ্যাসিডিক ড্রাগ। অ্যাসিডিক ড্রাগগুলা কি আছে সেটা আমাদেরকে জানা দরকার। এই যে বক্সটা আমি লিখেছি সেখানে আমি লিখবো what are the drug আর the acidic drug। অ্যাসিডিক ড্রাগের মধ্যে 1 নম্বর মেথোট্রেক্সেট, নাম্বার 2 অ্যাসপিরিন, নাম্বার 3 ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, নাম্বার 4 ফেনোবারবিট। অ্যাসপিরিন, ফেনোবারবিট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, মেথোট্রেক্সেট, এইসব ড্রাগগুলা আপনার শরীরে যখন ঢুকবে, এই ড্রাগগুলা এক্সক্রিশন হয় কিডনি রুট দিয়া। আমি একটা কথা বলেছি, অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক মিডিয়া ভালো অ্যাবজর্পশন হবে, বেসিক ড্রাগ, বেসিক মিডিয়া ভালো অ্যাবজর্পশন হবে। কিন্তু
আপনি যদি অ্যাসিডিক ড্রাগের এই মিডিয়াটাকে একটু কষ্ট করে অ্যালকালাইন করে দেন, এই ড্রাগটা খুব ভালো মতো এক্সক্রিট হয়ে যাবে। এই জন্য আপনি যখন আজকে থেকে বই সবগুলো খুলবেন, মেথোড্রেক্সের পয়জনিং খুঁজে নেবেন, হোয়ার ইজ মাই বাইকার্বনেট। অ্যাসপিরিন পয়জনিং খুঁজে নেবেন, হোয়ার ইজ মাই বাইকার্বনেট। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট পয়জনিং খুঁজে নেবেন, হোয়ার ইজ মাই বাইকার্বনেট। ফেনোবারবিট পয়জনিং খুঁজে নেবেন, হোয়ার ইজ মাই বাইকার্বনেট। এই চারটা ড্রাগ আবার লিখছি, এমটিএক্স, অ্যাসপিরিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ফেনোবারবিট। এই চারটা ড্রাগ, they are the acidic drug well excrete with the basic media। তাহলে এই বেসিক মিডিয়াতে তারা খুব ভালো মতো এক্সক্রিট হয়, এই জন্য আমরা ইউরিনটাকে অ্যালকালাইন করে দিই। তাহলে অ্যালকালাইন করলে খুব ভালো মতো এক্সক্রিট হবে। জি, কোয়েশ্চেন প্লিজ। এনি কোয়েরি? এনি কোয়েরি? এই প্রসিডিউরটাকে ইউরিনারি অ্যালকালিনাইজেশন বলে, তো এটা কি আমি টিসিএ ফেনোবারবিটের সাথে বলতে পারবো? মেথোট্রেক্সেটের অ্যাসপিরিনে যেমন বলি ইউরিনারি অ্যালকালিনাইজেশন। হ্যাঁ, এই যে আমরা যে চারটা পয়েন্ট বললাম, মেথোড্রেক্সেট, অ্যাসপিরিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ফেনোবারবিট, এই ড্রাগগুলো আমরা ইউরিনারি অ্যালকালাইজেশন করব বাই দ্য সোডিয়াম বাইকার্বনেট, কারণ এগুলো কিডনি রুট এক্সক্রিশন যাতে ভালো মতো হয়। ওকে, এখন আমরা চলে আসি যে ভাইয়া একটু হ্যাঁ। আগের পয়েন্টটা আরেকবার বলবেন, আমার লাইনটা কেটে গিয়েছিল। ওকে, আমরা বললাম অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে ভালো অ্যাবজর্পশন হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আর বোঝাতে হবে না। বেসিক ড্রাগ বেসিক মিডিয়াতে ভালো অ্যাবজর্পশন হয়, যদি আমরা মিডিয়াটা উল্টাই দিই তাহলে ভালো এক্সক্রিশন হবে। দ্যাট ইজ দ্য থিং। মেথোট্রেক্সেট, অ্যাসপিরিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড দ্য ফেনোবারবিট, এই চারটা ড্রাগ অ্যাসিডিক ড্রাগ, কমনলি সাইড এফেক্ট নিয়ে আমাদের সামনে আসে। এগুলো ভালো এক্সক্রিট করার জন্য উই মেক দ্য ইউরিন অ্যালকালাইজেশন বাই অ্যাডিং দ্য সোডিয়াম বাইকার্বনেট। ওকে জি ভাই। ওকে, এবার চলে আসেন তাহলে চার্জ কিভাবে ইফেক্ট হয় সেগুলো আমরা আলোচনা করেছি। বায়োঅ্যাভেলেবিলিটি মানে কি? বায়োঅ্যাভেলেবিলিটি মানে একটা ড্রাগ যতটুকু অংশ আপনার মানে অ্যাকশনে চলে আসে। সাপোজ আপনি একটা ওষুধ খেলেন, এনি ওষুধটা খাওয়ার পরে আপনার হচ্ছে যে কিছু অংশ এক্সক্রিট হয়ে যাবে, কিছু অংশ মেটাবলাইজ হবে, কিছু অংশ অ্যাবজর্পশন হওয়ার পরে লিভারে পৌঁছার আগ পর্যন্ত তোমার লিভারে পৌঁছে গিয়ে ব্যাঙ্গে চৌচির হয়ে যাবে, এরপরে কিছু অংশ সাইড এফেক্ট মানে তার যে অ্যাকচুয়াল সাইট আছে সেখানে যাবে। তাহলে এই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কম। বায়োঅ্যাভেলেবিলিটি মিনস একটা ড্রাগ আপনি দেওয়ার সাথে সাথে ব্লাডে চলে আসবে। ব্লাড মানে কি? লিভারের পরে। কেন? আমাদের যেই মূল ডিটক্সিফাইং হয় এটার নাম হচ্ছে লিভার। ডিটক্সিফিকেশন করে লিভার, এক্সক্রিট করে কিডনি। এই দুটো ফেল হলে জীবন শেষ। হাইরে মানুষ রঙিন ফানুষ, লিভার কিডনি ফুরালে ঠুস, ঠিক আছে? আর হার্ট হলে তো কিছুই পাবেন না, বাতাসই পাবেন না, অক্সিজেনই পাবেন না, পৌঁছাবে না জায়গা মতো। হাইরে মানুষ রঙিন মানুষ, লিভার এবং কিডনি ফুরালে ঠুস। কেন? কারণ আমাদের যে ড্রাগটা আছে সেই ড্রাগ ডিটক্সিফাই করে লিভারের মধ্যে। তাহলে এখন আপনি যখন কোনো একটা ড্রাগ ওরাল রুটে খাবেন, এই ওরাল রুট থেকে তারা সবাই স্প্লাঙ্কনিক যে ব্লাড ভেসেলস গুলো আছে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি পোর্টাল সিস্টেমের আগ পর্যন্ত যে পোর্টাল ভেসেল, মেজেন্টেরিক ভেসেলস, হ্যাঁ, এইগুলো সব ভেসেলস গুলো আলটিমেটলি যায় ড্রেন হয় লিভারের মধ্যে। তাহলে ড্রাগটা অ্যাকশনে পৌঁছানোর আগেই একটা টুকরি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডিটক্সিফাই হয়ে যায়। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কমে গেল। তারপরে যা থাকবে এগুলো ব্লাডে চলে আসে। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি মানে একটা ড্রাগ খাওয়ার পরে মূল সাইটে ফিল্ডে, বর্তমান কোভিড সিচুয়েশনে কয়জন ড্রাগ ফিল্ডে আছে, কয়জন ডাক্তার মূল ফিল্ডে আছে, দিস ইজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ অফ দ্য ডাক্তার। তাহলে কতজন ডাক্তার মূল ফিল্ডে আছে, দে আর দ্য বায়োঅ্যাভেলেবল। অনুরূপভাবে যেই মেডিসিনটা আপনি খেয়েছেন সেটা কতটুকু ফিল্ডে আসবে, দিস ইজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে আপনি যখন একটা ইনজেকশন রুটে দিবেন সেটা হচ্ছে যে আলটিমেটলি বায়োঅ্যাভেলেবিলিটি হাই। বরিশালের ভাষায় বলে দেবেন, মোরে দেবেন আপনি এটা। আজকে আমি বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার সময় বলি যে আমের কেজি কত, সে বললে 50, আমি সে মোরে কি 40-এ দেবেন, ঠিক আছে? এজন্য যে আপনি যে 100% বায়োঅ্যাভেলেবিলিটি যেটা দেবে সেটাই মাথায় রাখতে হবে আইভি রুট। তাহলে আইভি রুট মিনস 100% চলে আসবে। কেন?
তারা হচ্ছে যে লিভারটাকে বাইপাস করেছে আপাত দৃষ্টিতে। ফাইন। আইভি রুট ছাড়া বাকি মোটামুটি সবগুলো ড্রাগেরই বায়োঅ্যাভেলেবিলিটি লেস দেন 100%। কেন হচ্ছে? বিকজ অফ ফার্স্ট পাস মেটাবলিজম। লুক এট দিস থিং, ফার্স্ট পাস মেটাবলিজম। এরপরে অ্যাবজর্পশন সবসময় হবে না। অ্যাবজর্পশনের জন্য যা যা দরকার, কি কি দরকার, যেমন পিএইচ, ব্লাড ফ্লো, ড্রাগ সলিবিলিটি, ড্রাগ ইন্টারঅ্যাকশন। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের সবটা মাথায় রাখতে হবে যে একটা ড্রাগ আমরা যে নিচ্ছি, তাহলে ফার্স্ট মেটাবলিজমের কারণে আলটিমেটলি বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, অথবা অ্যাবজর্পশনে কোনো একটা ঝামেলার জন্য আলটিমেটলি বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়। ওকে, ফার্স্ট মেটাবলিজমটা কি এটা আমি আপনাদেরকে বলে ফেলেছি। একটা ড্রাগ সাইটে পৌঁছানোর আগেই আলটিমেটলি লিভারের মধ্যে সে যদি টুকরা টুকরি হয়ে যায়, তাকে আমরা বলি হচ্ছে যে ফার্স্ট মেটাবলিজম, ফার্স্ট পাস মেটাবলিজম। ওকে, যেমন আপনি যদি কাউকে নাইট্রোগ্লিসারিন দেন, হাই ফার্স্ট পাস মেটাবলিজম, বিকজ 90% অফ ইজ ইনএক্টিভেটেড বাই দ্য লিভার। আপনি খুব ভালো মানুষ, আপনার কাছে একটা ওয়ার্ড একটা রোগী আসছে, আপনি বলতেছেন যে আমি জানি, আমাদেরকে স্যার বলেছিল যে একটা পেশেন্ট এনজাইনা নিয়ে আসছে, তাকে জিটিএন দিতে হবে। আপনি করলেন কি, তাকে মুখে খাওয়াই দিলেন জিটিএন, সে খায়া লিভারে ঢুকলো, 90% এক্সক্রিট হয়ে গেল, লাভ হলো না। এটা দিতে হবে সাবলিঙ্গুয়াল। কেন? সাবলিঙ্গুয়াল রুটে আপনি যখন জিহ্বার নিচে দিবেন, ওইখান থেকে ডাইরেক্টলি ডিফিউশন প্রক্রিয়ায় কিছু হচ্ছে আপনার ব্লাডের মধ্যে ঢুকে যায়। এই জন্য জিটিএন স্প্রে যেটা আছে সেটা আমরা সাবলিঙ্গুয়াল দিতে বলি। মরফিন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ, হাই ফার্স্ট মেটাবলিজম। ডোপামিন আমরা দিই, কোথায় দিই ডোপামিন? কোথায় দিই বলেন না কেন? হ্যাঁ, ল্যাবোডোপা কোথায় দেন? ঘুমাই, সবাই ঘুমাই। পিডি পার্কিনসন্স ডিজিজ। ওকে, তাহলে এই যে আমরা যে দিচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি ফার্স্ট মেটাবলিজম হয়ে যায়, আর অন্য ভাবে মেটাবলিজম হতে পারে। তাহলে মোটামুটি কথা হচ্ছে যে একটা ড্রাগ আপনি যে রুটগুলোতে দিচ্ছেন, সেই রুটগুলোতে গিয়ে লিভারে পৌঁছার মানে লিভার রুট দিয়ে যাওয়ার কারণে আলটিমেটলি সাইটে সে ঠিকঠাক মতো পৌঁছে না, বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, ডিস্ট্রিবিউশনে চলে আসে আমরা। ওকে, আর ড্রাগের রুট গুলা কি সেগুলো তো আপনি জানেনই, ওটা আমরা আর বললাম না। ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এটা হতে পারে আলটিমেটলি ওই যেটা আমি আপনাদেরকে বলেছি, প্রথমে ঢুকলো ব্লাডে, তারপরে ঢুকলো ইন্টেস্টিসামে, তারপরে ঢুকলো সেলে, তারপরে ঢুকলো চর্বিতে। এই জন্য মনে রাখতে হবে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ব্লাড থেকে ইন্টেস্টিসাম থেকে টিস্যু লেভেল পর্যন্ত ড্রাগ চলে যাওয়ার নাম ডিস্ট্রিবিউশন। এটাকে যে ভলিউম দিয়ে ডিফাইন করব, দিস ইজ কল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাহলে এটা প্যাসিভ ডিফিউশন, ট্রান্সপোর্টেড বাই দ্য স্পেশাল ক্যারিয়ার প্রোটিন, অ্যাক্টিভ ট্রান্সপোর্টার যেটা এটিপি দিয়ে আমাদের দরকার, এভাবে কিন্তু আলটিমেটলি তারা চলে যেতে পারে। বায়ো ট্রান্সফরমেশন এটা কি? এটা হচ্ছে যে একটা ড্রাগ আমরা জানি যে লাইপোফিলিক, মানে সে চর্বির মধ্যে রক্তের মধ্যে ঘুরতে থাকবে। আলটিমেটলি লাইপোফিলিকটাকে হাইড্রোফিলিক, পানির প্রতি আকর্ষণ করতে হবে। পানির প্রতি আকর্ষণ করলে আলটিমেটলি সে যে lipophilic molecule converted to the more polar molecule by introducing or unmasking of a polar function. তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা ড্রাগটাকে আমাদেরকে মেটাবলাইজ করে লাইপোফিলিকটাকে লেস লাইপোফিলিক, মোর হাইড্রোফিলিক আমরা যদি করতে পারি, তখন আলটিমেটলি সে হচ্ছে যে বের হওয়ার উপক্রম হয়ে যাবে। ওকে, এখন আসি আমরা দুইটা ফেজে এই ঘটনাটা ঘটে। ফেজ 1 রিঅ্যাকশনটা কি? লাইপোফিলিক মলিকিউলটাকে আমরা মোর পোলার মলিকিউলে আমরা কনভার্ট করব। তারপরে সেকেন্ড ফেজে আমাদের আরেকটা ঘটনা আমরা বলি, এদের বলে ফেজ 1 এবং ফেজ 2 রিঅ্যাকশন। ফেজ 2 এর মধ্যে আমরা ওই ড্রাগটাকে আরেকটা বিষয় দিয়ে জুড়াই দিব, যেমন কনজুগেশন করতে পারি, গ্লুকুরোনেট, অ্যাসিটিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, সালফেট মলিকিউল, মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, গ্লুটাথিয়ন দিয়ে এগুলোকে আলটিমেটলি আমরা এই ড্রাগ যেটা আছে সেগুলোকে এক্সক্রিশন উপযোগী আমরা করে ফেলি। ওকে, এর মধ্যে যেটা মাথায় রাখতে হবে, ফেজ 1 রিঅ্যাকশন এটা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। ফেজ 1 রিঅ্যাকশন এটা হয় আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, ঠিক আছে। আর যেটা ফেজ 2 রিঅ্যাকশন আছে এটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে যে যেটা আপনার ফেজ 1 রিঅ্যাকশন এটা হয় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে হয়। আর যেটা হচ্ছে আপনার ফেজ 2 রিঅ্যাকশন এটা হয় কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে হয়। এই দুটো কথা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এখানে আবার চলে আসবে একটা ড্রাগ বের হওয়ার জন্য জিরো অর্ডার কাইনেটিক কি, ফার্স্ট অর্ডার কাইনেটিক কি, ঠিক আছে। এগুলো আমরা আসতেছি একটু পরে। এই 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 যে ইস্যু যেটা আছে না, ড্রাগ বায়ো ট্রান্সফরমেশন প্রিডিক্টিবিলিটি, এটা আমরা একটু পরে আলোচনা করছি আপনাদের সামনে। এটা খুব মজা করে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তারপরে ধরেন, আচ্ছা এখন এটা পড়াই দিই, না হয় আবার বুঝতে একটু ঝামেলা হয়ে যাবে। তো
এটা হচ্ছে ধরেন আপনার যেটা হয় যে কিছু ড্রাগ আমরা যে খাই, এটা আমরা সামনে স্কিপ করবো না, অসুবিধা না, আমরা এটা এইখানে বোঝানোর চেষ্টা করি। সামনে ছবি টবি আছে, গ্রাফটার আছে, সময় আপনারা ভালো মতো বুঝবেন। মুরাদ আমার কথার সাথে রাগ করে কয়েকদিন আগে সে 20টা প্যারাসিটামল, সে গেল কোথায়, কোম্পানিগঞ্জ হেলথ কমপ্লেক্সে। সে নুখালি নুখালি বলে চিল্লাইলো। আমি বললাম যে কি সব নুখালি নুখালি বলো? সে তখন বললো যে না, আমি ভাইয়ের জ্বালায় আমি আমার কিছু ওষুধ দেন। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারে, বাংলাদেশি ডাক্তার তো লিখে দেয় টাস করে পিসি, প্যারাসিটামল লিখতে পারে না, পিসি, ঠিক আছে, এমবি, মাল্টিভিটামিন, এগুলো দিয়া দিল। সে নিয়া মনে দুঃখে রাগে ক্ষোভে দেশের বর্তমান পরিস্থিতিতে সে একসাথে 20টা প্যারাসিটামল খাই নিল। তারপরে আপনাদের এখানে আরেকজন ডাক্তার XYZ, সে হচ্ছে যে মনের দুঃখে 15টা প্যারাসিটামল খাই নিল। ওমা দেখতেছে আমাদের মুরাদ বাবুর কোনো কিছু হয় না, মুরাদ ঠিক আছে, কিন্তু সে 15টা খাইলো, তার একটু ঝামেলার মতো হয়ে গেল। কিন্তু আপনারা সবাই এর সাথে সংহতি রেখে সবাই 2 থেকে 10টা প্যারাসিটামল খাইছেন। দেখতেছেন যে কিরে 2 থেকে 10টা প্যারাসিটামল খাইলে কারো কোনো ক্ষতি হইল না। ওকে, এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। এবার ধরেন হার্টের 10টা রোগীকে, যারা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তার সাথে হার্ট ফেলিয়ার আছে, আপনাদেরকে ডাইগক্সিন দিলেন। ওকে, ডাইগক্সিন দেওয়ার পর এখন ধরেন এর মধ্যে একজন ডাক্তার ছিল, সে মনের দুঃখে খুব একটু করে ডাইগক্সিনের ডোজটাকে একটু বাড়ায় নিল। ডোজটা বাড়ায় নেওয়ার পর আলটিমেটলি সে হচ্ছে মারা গেল। এখানে যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে সিনারিগুলো আমরা বলেছি, কেন এরকম হলো কেন এরকম হলো না, সেটা আমরা একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 2টা ইস্যু আমাদেরকে একদম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, 1 নাম্বার। 2 নাম্বার ইস্যু হচ্ছে যে আমাদেরকে অর্ডার কাইনেটিক্স গুলো আমাদের একটু করে জানতে হবে। ওকে, তো ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার, এই 2টা অর্ডারে আমাদের বায়ো ট্রান্সফরমেশনটা ইউজুয়ালি ঘটে থাকে। এগুলো কি আমি বলছি, আমাকে একটু সময় দেন। আরটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এই 2টা অর্ডারে আমাদের বায়ো ট্রান্সফরমেশন গুলো ইউজুয়ালি ঘটে থাকে। ওকে, চলে যান আমরা একটা বোর্ডে লেখার চেষ্টা করি আপনাদের জন্য। 1 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে এই যে একটা ড্রাগটা মেটাবোলাইজ হচ্ছে, ড্রাগটা যে মেটাবোলাইজম মানে মেটাবলিজম হচ্ছে, এই মেটাবলিজমটা ইউজুয়ালি 2টা স্টেপ ফলো করে। একটা হচ্ছে জিরো অর্ডার, আরটা হচ্ছে ফার্স্ট অর্ডার। ওকে, এখন আমরা যাই যে জিরো অর্ডার জিনিসটা কি আসলে, আর ফার্স্ট অর্ডার জিনিসটা কি। ফাইন, জিরো অর্ডার জিরো আগে নাকি একটু বলেন তো, নাকি 1 আগে, কে আগে? জিরো আগে। জিরো আগে, ভাই। ওকে, আচ্ছা আপনারা একটু কথা বলেন তো দেখি, এ আগে নাকি পি আগে রে ভাই? আমি তো জানি না, আপনারা জানেন? আগে। এ আগে। ভেরি গুড, সুপার। তাহলে একটা ড্রাগের আপনি যখন জিরো অর্ডার বলবেন তখন আপনার একটা শব্দ মাথায় রাখতে হবে, নাম তার অ্যামাউন্ট। ফার্স্ট অর্ডার আপনি যখন বলবেন তখন আপনাকে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। দুটো শব্দকে দেখা যায়, দুটো শব্দ চক্ষু মেলে কি দেখা যায়? দেখিতে হবে চক্ষু মেলিয়া, বাড়ি হইতে 2 কদম বর্তমানে 2 কদম ভিতরে রাখিয়া অনলাইনে বসিয়া প্যালেটেবল ক্লাস করিয়া আপনাকে এটা বুঝিতে হইবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট নাও। জিরো অর্ডার মিন্স আপনাকে যেটা মাথায় রাখতে হবে, জিরো আগে, যার জন্য অ্যামাউন্ট এই ফর এটা আগে, 1 পরে, পি এটা পরে। আর অথবা আপনি এমনও মনে রাখতে পারেন 1, তো 1 এর এটা যদি 1 হয়, আমরা একটা স্টাইল করে দেখি কিছু করা যায় কিনা। ওমা দেখি পি হয়ে গেল, কেমনে কি 1 আর পি? তাহলে ফার্স্ট অর্ডার মানে ফিক্সড পার্সেন্টেজ ড্রাগ বের হবে, জিরো অর্ডার মানে ফিক্সড অ্যামাউন্ট বের হবে। ভুলে যাবেন, ভুল করবেন, মনে থাকবে
কোশ্চেন পাবেন। তাহলে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার কাইনেটিকে কি হয়, একটা ড্রাগ আপনি যাই খান না কেন ফিক্সড অ্যামাউন্ট বের হবে জিরো অর্ডারে। ফার্স্ট অর্ডারে কি হয়, একটা ড্রাগের ফিক্স পার্সেন্টেজ বের হবে। এবার আসেন এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে, কথাগুলো আপনার কাছে কালারেবল মনে হবে। ঠিক আছে, ধরেন আপনি কোনো কারণে কি বলে আপনি হচ্ছে যে অ্যাসপিরিন খেলেন আমার সাথে, তো আমার সাথে রাগ করে যারা অ্যাসপিরিন খেলেন, এত পড়াশোনা পারি না মনের দুঃখে একটা অ্যাসপিরিন খেলে গেলেন। এখন দেখবেন এই অ্যাসপিরিন আপনি যদি সে ফর এক্সাম্পল আপনি 1 গ্রাম অ্যাসপিরিন খান, এর মধ্যে থেকে একটা ফিক্স অ্যামাউন্ট বের হবে, আওয়ারলি 20 গ্রাম। এটা এক্সাম্পল দিলাম, এটা টোটাল একটা এক্সাম্পল, কাল্পনিক। তাহলে আপনি বলেন তো, কেউ যদি এই অ্যাসপিরিন 1 গ্রাম খায় তাহলে তার যদি 20 গ্রাম বের হয়, কেউ যদি অ্যাসপিরিন 10 গ্রাম হয় তাহলে তার কতটুকু বের হবে? 200 না তো অ্যামাউন্ট ও ফিক্স থাকবে অ্যামাউন্ট। 1 গ্রাম যে খাইছে তারও 20, যে 10 গ্রাম খাইছে তারও 20, যে 30 গ্রাম খাইছে তারও 20। কত কি ক্লিয়ার? এটা কি হলো তাহলে? ফিক্স, বলেন ফিক্সড অ্যামাউন্ট। তাহলে এই ফিক্স অ্যামাউন্ট খাইলো সে। এখন চলে আসি মুরাদের কথা। বলেছি মুরাদ আমার সাথে রাগ করে আজকে গিয়ে বাইকি ক্লাস নিছে, আমরা ভালো মতো বুঝি নাই, সে রাগ করে গিয়ে হচ্ছে যে প্যারাসিটামল খেতে গেল। ঠিক আছে, তাহলে সে গিয়ে প্যারাসিটামল যে 1 গ্রাম খাই, আর ধরেন ফর এক্সাম্পল, দিস ইজ টোটাল এক্সাম্পল, ওকে, তার 8 থেকে 10 ঘন্টা পরে এখান থেকে ধরেন হচ্ছে 500 গ্রাম পার আওয়ার বের হয়ে গেল। এই পার্সেন্টেজ মানে যাই ওষুধ খায় না কেন 50% পার 8 আওয়ার, ধরেন এটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা, 50% পার 8 আওয়ার, প্রতি 8 ঘন্টায় 50% বের হয়। তাহলে সে যদি 1 গ্রাম খায় তাহলে বের হবে কত 8 ঘন্টা পরে, বলেন? 500 গ্রাম। সে যদি 10 গ্রাম খায় 8 ঘন্টা পরে কতটুকু বের হবে? 8 ঘন্টা পরে হলো 5 গ্রাম। 5 গ্রাম। সে যদি 100 গ্রাম খায়, সে ফর এক্সাম্পল, বাঁচবে না, তখন কবরে চলে যাবে, তাহলে কতটুকু হবে? 50 গ্রাম। 50 গ্রাম। তাহলে আমি কি আপনাকে ফিক্স পার্সেন্টেজ এই শব্দটা কি বুঝাতে পারছি? একটা হচ্ছে ফিক্স পার্সেন্টেজ আর এটা হচ্ছে ফিক্স অ্যামাউন্ট। আপনি বলেন তো কোন জায়গার মধ্যে কোন কাইনেটিক্স ফলো করলে সাইড এফেক্ট বেশি হবে? একসাথে হচ্ছে, একসাথে তুমি দুজনেই লেভেল 2 তে। হ্যালো আমার একটা কথা বলেন তাহলে, যে আমি যাকে অ্যামাউন্ট, যে ড্রাগটা জিরো অর্ডার কাইনেটিক অর্থাৎ ফিক্স অ্যামাউন্টে বের হয় তার সাইড এফেক্ট বেশি হবে, নাকি যে ফিক্স পার্সেন্টেজে বের হয় তার সাইড এফেক্ট বেশি হবে? ফিক্সড অ্যামাউন্টে যে বের হয়। তাহলে যে ব্যক্তি ফিক্স অ্যামাউন্টটা পদ্ধতিটা মেনে চলবে তার সাইড ইফেক্ট, টক্সিসিটি এগুলা বেশি হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে জিরো অর্ডার কাইনেটিক এবং ফার্স্ট অর্ডার কাইনেটিক এই দুইটার মধ্যে কার সাইড এফেক্ট সবচেয়ে বেশি? যে ড্রাগগুলা জিরো অর্ডার কাইনেটিক মেইনটেইন করে। জিরো অর্ডার। এখন আপনাকে বলতে হবে কোন কোন ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক মেইনটেইন করে। কোন ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক মেইনটেইন করে? 1 নম্বর এখানে যেটা লিখেছি সেটা স্যালিসাইলেট। 2 নম্বর ব্লাড থিনার, হেপারিন, ওয়ারফারিন। 3 নম্বর অ্যালকোহল। আর আমরা সমানভাবে সবাইকে থিওফাইলিন দিয়ে দিচ্ছি। থিওফাইলিন আমরা কখন দিই? সিপিডিতে আমরা কখন দিই থিওফাইলিন? অ্যাকিউট এক্সাজারবেশন ব্রঙ্কিয়ালাইটিস। খুন করে ফেলামো, একদম খুন করে ডাঙের জলে বাসায় দিব। থিওফাইলিন কখনো দেয়া যাবে না, যদি একদম লেটেস্ট স্টেজে আপনি থিওফাইলিন দিবেন। থিওফাইলিন যদি পরীক্ষা দাগান, ওই পরীক্ষার 70,000 টাকা আবার
রেডি করে নিয়ে চলে আসবেন পরীক্ষার হল থেকে। ফেনাইট্রিন মানে থিওফাইলিন কখন দেওয়া হয় সিপিডিতে ভালো মতো পড়ে নিন। এটা ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন সবই লাগবে। থিওফাইলিন টক্সিসিটি লাগবে ফর দ্য পেসেস ফর দ্য পার্ট 1 এন্ড পার্ট 2। তাহলে এই নিচের ড্রাগ গুলা এরা হচ্ছে যে আপনার জিরো অর্ডার কাইনেটিক মেইনটেইন করে, যার জন্য এদের টক্সিসিটি বেশি। এই জন্য এদেরকে হুটহাট দেওয়া যাবে না। এদের টক্সিসিটি বেশি মানে এরা ফিক্স অ্যামাউন্টে বের হয়। ফেনাইট্রিন, স্যালিসাইলিক, হেপারিন, ওয়ারফারিন, ইথানল এবং থিওফাইলিন এই ড্রাগগুলো জিরো অর্ডার মেইনটেইন করে। এই ড্রাগগুলো ছাড়া বাকি যতগুলো ড্রাগ আছে রেস্ট ড্রাগ they usually maintain the first order kinetic. কথা কি ক্লিয়ার? এনি কোশ্চেন? কার কোনো প্রশ্ন থাকলে করেন। জিরো অর্ডার কাইনেটিক, ফার্স্ট অর্ডার কাইনেটিক, কতটা কোশ্চেন থাকলে করেন। কোশ্চেন থাকলে করেন কুইক। আমি একটা ড্রাগ খেতে দিলাম, এই ড্রাগের ইফেক্ট হচ্ছে দূর, থেরাপিউটিক ইফেক্ট। ড্রাগের ডোজ যখন আরেকটু বাড়ালাম এদিকে, এখানে গিয়ে সে ডেথ হয়ে যায়। এই ডোজে প্যারাসিটামল খুব ভালো। সাপোজ ডোজ বাড়াতে বাড়াতে এটা 1 গ্রাম ধরেন, 2 গ্রাম, 3 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম। আমি যখন 10 গ্রাম পার হয়ে 15 গ্রামে চলে আসছি, 20 গ্রামে চলে আসছি, আলটিমেটলি তার ডেথের ডোজ বেশি। এটা 50% থাকবো। এটাকে আমরা বলি ইফেক্টিভ ডোজ 50, এটাকে আমরা বলি টক্সিক ডোজ 50। এই যে দুইটার মাঝখানে ডিসটেন্স, দিস ইজ কল্ড থেরাপিউটিক ইন্ডেক্স। যে ড্রাগের এই থেরাপিউটিক ইন্ডেক্স যত বড়, যত ওয়াইড, সেই ড্রাগের টক্সিসিটি তত কম। যে ড্রাগের ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজ খুব কাছাকাছি, সেই ড্রাগ তত বেশি টক্সিক। তাহলে মোটামুটি বলা যায় যে যেসব ড্রাগ পার্সেন্টেজ, ফিক্স পার্সেন্টেজ বের করে, সেগুলো মোটামুটি এদের থেরাপিউটিক ইন্ডেক্সটা একটু বড়। আর যারা হচ্ছে ফিক্স অ্যামাউন্ট মেনটেন করে, এদের থেরাপিউটিক ইন্ডেক্সটা একটু মোটামুটি কম। এটা অবভিয়াস কথা না, এটা একটা আমরা ধারণা করতে পারি এরকম। এটার সাথে এটা সম্পর্ক নাও থাকতে পারে। তাহলে বললাম যে যেসব ড্রাগ হচ্ছে মোটামুটি খুব অল্প ডোজে, এদের ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজের ব্যবধান খুবই কম, এদের সাইড টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। যাদের ইফেক্টিভ ডোজ থেকে টক্সিক ডোজের দূরত্ব যত বেশি, এদের টক্সিসিটি হওয়ার প্রবণতা তত কম। যাদের ফিক্স পার্সেন্টেজ বের হওয়ার সম্ভাবনা, মানে যেসব ড্রাগ গুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক মেনটেন করে, এদের টক্সিসিটি হওয়ার সম্ভাবনা কম। যেসব ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক মেনটেন করে, এদের টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটা বেশি। যেসব ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই বড়, টক্সিসিটির সম্ভাবনা কম। যেসব ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই ছোট, এদের টক্সিসিটির সম্ভাবনা তত বেশি। এই দুটো অনুসিদ্ধান্ত কি বোঝা গেছে? এই দুটো অনুসিদ্ধান্ত কি বোঝা গেছে? মেটাবলিজমের কাইনেটিক এবং ডোজের, ইফেক্টিভ ডোজ এবং থেরাপিউটিক ডোজের এই যে দুটো আমি অনুসিদ্ধান্ত বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি, আপনারা কি বুঝতে পারছেন নাকি পারেননি? কি পারছেন? ওকে, তাহলে আমরা এটা এখানে শেষ করলাম এবং লাস্টের দিকে আমরা এখন চলে আসবো এক্সক্রিশন। এখন এক্সক্রিশন নিয়ে আপনাদের সবাইকে আমি উড়াই দিব একটু পরে। কি ভাই কি বললেন? উড়াই দিব? আচ্ছা ঠিক আছে, উড়াই দিব কেন একটু পরে বুঝতে পারবেন। একটা ড্রাগ আপনি খাইলেন, খাওয়ার পরে সেই ড্রাগটা টক্সিক মেটাবলাইট বডির মধ্যে রাখা যাবে না। টক্সিক মেটাবলাইটটাকে আমাদেরকে বের করে ফেলতে হবে, ঠিক আছে? বের করে ফেলতে হবে। আমরা যদি বের করতে না পারি, তাহলে সে গুমেলেট হয়ে আমাদের নানা রকম সাইড এফেক্ট করবে। আমাদের ড্রাগ গুলা মেজর কোন রুট দিয়ে বের হয় একটু বলেন? রেনাল। মেজর ব্লাডার, ইউরিনারি রুট, রেনাল রুট দিয়ে বের হয়। ওকে, আর কিছু অংশ হাগু দিয়ে বের হয়, ফিকাল, কিছু অংশ শ্বাস প্রশ্বাস দিয়ে, কিছু অংশ ব্রেস্ট মিল্ক দিয়ে, কিছু অংশ স্কিন দিয়ে। এখানে একটা রুট বাদ গেছে, সেটা কি কেউ বলতে পারবেন? লিভার। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ দ্য biliary রুট। এটা তো এখানে কি গ্যাস্ট্রো কেউ আছেন? উনি ছাড়া বাকিরা চুপ থাকবেন। ওকে, একটা পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজ অথবা একটা পেশেন্টের আপনি দেখতে পাচ্ছেন এএলটি, এএসটি খুবই হাই, ধরেন 400 লিভার ইনজুরি ডিউ টু এনি কজ, অথবা পেশেন্টের সিএলডি। ধরেন আপনি ঢাকা মেডিকেল কলেজে অনাহারি করছেন, অনারারি করছেন, পেইড জব করছেন, এনি মানে এনিথিং। তো এই অবস্থার মধ্যে আপনার কাছে একটা পেশেন্ট আসছে। আমরা জানি পেশেন্টটার ইউজুয়ালি আমরা যখন ভাইটালস গুলো দেখি, একটু ডাব্লিউবিসি কাউন্ট যদি ধরেন 15-20 যদি পার হয়ে যায়,
তাহলে আমরা অনেক সময় এক একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করি। কি অ্যাড করি আমরা অ্যান্টিবায়োটিক? কি অ্যাড করি? হ্যাঁ, জোরে বলেন। একটা সিএলডি পেশেন্ট অথবা লিভারের হেপাটাইটিসের ইনজুরি নিয়ে আমাদের কাছে যখন ঢাকা মেডিকেলে আমাদের পেশেন্টগুলো আসে তখন আমরা কোন অ্যান্টিবায়োটিক অ্যাড করি? রিফ্যাক্সামিন। রিফ্যাক্সামিন ছাড়া, রিফ্যাক্সামিন তো আমরা দিই, এটা ছাড়া আমরা কি ইউজ করি? একটা আইভি ড্রাগ দিই সবাই, সেফট্রাক্সন। আর কেউ? আর কেউ? এনিওয়ান? সেফট্রাক্সন আপনারা দেন কিনা কমনলি? মুরাদ, তুমি কি সেফট্রাক্সন দাও? জানি না। জানো না? তুমি দাও নাই কখনো? অর্ডারে লিখো নাই? না। অর্ডারে লিখো নাই? মাশাআল্লাহ। ওকে, আপুরা আপনারা কি লিখছেন সেফট্রাক্সন সিএলডি পেশেন্টদের? ইয়েস, আমরা এটা এবং গণহারে লিখি এবং আমরা এটা ভুল করি। আমরা পেশেন্টদেরকে অত্যাচার করি, আমরা না জানার কারণে আমরা পেশেন্টদের উপর জুলুম করি, কারণ বিষয়টা আমরা জানি না। তাই কেন জানি না সেটা আমি আপনাদেরকে বলছি। ওকে, এবং এটা আপনাকে জানতে হবে কোন রুটে যায় সেটি মনে রাখবেন। আমি এখন যেই ওষুধগুলা বলবো সেই ওষুধগুলা বিলিয়ারি রুটে যায়। এজন্য এনি লিভার ইনজিউর্ড পেশেন্টদের এই ড্রাগগুলা না দেওয়া উচিত। ওকে, 1 নম্বর এজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, ঠিক আছে? সেফট্রাক্সন, সেফট্রাক্সন, তাহলে সেফট্রাক্সন, এজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, মক্সিফ্লক্সাসিন, এই ড্রাগগুলা আপনারা বিলিয়ারি রুটে এক্সক্রিশন হয় বলে জেনে নেবেন। আমি একটা সূত্র বানাইছি, দে কেম থ্রু বিলিয়ারি রুট। এরা বিলিয়ারি রুটে আসে, কেম করে, দে কেম থ্রু বিলিয়ারি রুট। তাহলে এই বিলিয়ারি রুট দিয়ে ড্রাগগুলা যায় কি কি? একটা হচ্ছে সেফট্রাক্সন, এজিথ্রোমাইসিন, মক্সিফ্লক্সাসিন, ইরিথ্রোমাইসিন। তাহলে এটা আপনারা মনে রাখবেন। এই জন্য একটা সিএলডি পেশেন্টদেরকে হুটহাট করে সেফট্রাক্সন দেওয়াটা বন্ধ করুন, প্লিজ প্লিজ বন্ধ করুন, বিকজ এই ড্রাগ লিভার রুটে যায়। রেফারেন্স কি? 1 নম্বর রেফারেন্স ফার্মাকোলজি ডেভিডসন, 2 নম্বর রেফারেন্স আপনি খুলবেন হচ্ছে যে লিপিংকট ফার্মাকোলজি, এখানে ছবি দেওয়া আছে সেফট্রাক্সন কোন রুটে যায়, এটার একদম ছবি সহ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে। সেই ড্রাগগুলা কোন রুটে, যেটা আমাদেরকে জানতে হবে। ধরেন একটা পেশেন্ট রেনাল রুট এক্সক্লুড হয়, এদিকে তার সিকেডি আছে অথবা তার কোনো কারণে রেনাল কম্প্রোমাইজেশন হয়েছে, এইসব ড্রাগের ডোজ রিডাকশন করাটা আমাদের উচিত। তাহলে বললাম যে এই ড্রাগগুলা, এই অ্যান্টিবায়োটিকগুলা বিলিয়ারি রুটে যায়। এজন্য আপনি যখন কোনো সিএলডি পেশেন্ট অথবা কোনো লিভার ইনজিউর্ড পেশেন্টদের আপনি অ্যান্টিবায়োটিক সিলেকশন করতে যাবেন, এই ওষুধগুলো আপনি দিবেন না। এই যে কেইম থেকে একটা কোয়েশ্চেন এফসিপিএস আসছে গত 1-2 বছর আগে, এখান থেকে একটা কোয়েশ্চেন এমআরসিপিতে আসছে। তাহলে এই এক্সক্রিশনের এই কনসেপশনটা আপনার একটু জানা উচিত। ওকে, কার কোনো প্রশ্ন? এক্সক্রিশন নিয়ে কার কোনো কোয়েশ্চেন? এনিওয়ান, এনি কোয়েরি প্লিজ? আপনারা কি বুঝতে পারছেন? আমার সাথে আছেন ডক্টর বেনজির? জি জি ভাই। ওকে, অনুপ সাহা জি আছেন? ভাই। ডক্টর জি, জি। নাসরিন আপু আছেন? জি আছেন। ওকে, ফারহানা সিদ্দিক আপু আপনি আছেন? ওকে, আর ইউ এনজয়িং দ্য ক্লাস অর নট? আপনারা কি ক্লাস তো উপভোগ করতেছেন? ফার্মাতে কোনো মজা দেওয়ার মতো নাই কিন্তু, যদিও এগুলো খুবই বিরক্তিকর। লাস্টের দিকে আরো আপনাদের আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা খুব প্যালাটেবল। লাস্টের অংশগুলো আমরা যখন ডিজিজ স্পেস করে আলোচনা করব, আই হোপ ইউ উইল এনজয় দিস সেশন ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন এনজাইম কাইনেটিক নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে। তো এনজাইম কাইনেটিকের মধ্যে আপনি দেখবেন যে, আচ্ছা এটা আমি আর না পড়াই, আপনি এখানে চলে আসেন। লোডিং ডোজ এন্ড দ্য মেইনটেইনিং ডোজ, আমরা একটা কথা বলেছিলাম। লোডিং ডোজ তাহলে কিসের উপর ডিপেন্ডেবল? লোডিং একটু কথা বলেছিলাম, কিসের উপর ডিপেন্ড? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ইয়েস, তাহলে একটা মানুষের লোডিং ডোজ ঠিক করবেন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দেখে। মেইনটেনেন্স ডোজ কিসের উপরে ঠিক করবেন?
টি হাফ এবং এক্সক্রিশন এক্সক্রিশনের উপরে ভিত্তি করে। বায়োঅ্যাভেলেবিলিটি কিসের উপর ডিপেন্ডেবল? আইবি মানে 100%। ওকে, ফাস্ট পাস মেটাবলিজম, ফাস্ট পাস ইফেক্ট সবচেয়ে বেশি হয় লিডোকাইন, জিটিএন, এগুলোতে আরো অনেকগুলো ড্রাগ আছে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে কি, এটা আপনাদেরকে আমরা বোঝাই দিছি। তাহলে একটা মানুষের লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তার মানে কোথায় বলেন? ব্লাডের মধ্যে, একটা Blood. প্লাজমাতে থেকে যাবে। প্লাজমাতে। মানুষ কেন বললাম একটা ড্রাগের, হ্যাঁ, তাহলে একটা ড্রাগের যদি ভলিউম ডিস্ট্রিবিউশন 12 থেকে 14 লিটার হয়, সেটা কোথায় আছে? এক্সট্রা সেলুলার ফ্লুইডে। ইসিএফ এর মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ ইন্টেস্টিনাল ফ্লুইড সহ বাকি জায়গায়, সে আইসিএফ এ যায় নাই। একটা ড্রাগের ভলিউম ডিস্ট্রিবিউশন অনেক বেশি, খুবই হাই, তাহলে সে একদম ইন্টারসেলুলার সহ ইন্টারসেলুলার পর্যন্ত গেছে। এসে গেল। এটা আমাদেরকে কেন জানা লাগবে? এখানে দুইটা কথা লেখা আছে। একটা কি লেখা আছে দেখেন, কি লেখা আছে বলেন বলেন বলেন। হেপাটিক ডিজিজ, আরটা রেনাল ডিজিজ। আপনি বলেন এবার। হেপাটিক ডিজিজে প্লাজমা প্রোটিন তৈরি হয় নাকি হয় না? হয় না। হয়। প্লাজমা হেপাটাইটিস থাকলে হবে না, প্লাজমা প্রোটিন তৈরি হবে না। রেনাল ডিজিজে প্লাজমা প্রোটিন কমে যাইতে পারে নেফ্রোটিকে। পারে না, অনেক সময় কমে যায়। তুমি যখন জিএন বলবা তখন কোন দিক দিয়ে যাবে? ইনফেকশন হয়ে যখন প্রোটিনিউরিয়া হবে, প্রোটিনিউরিয়া হওয়ার কারণে প্রোটিনিউরিয়া হবে। সুপার, আপনারা ইউ আর বস। ওকে, তাহলে রেনাল ডিজিজের আলটিমেটলি হেপাটিক ডিজিজের একটা চিনতে প্লাজমা প্রোটিন সহজ করে কমে যাবে। তাহলে এখন আপনি যদি দেখেন প্লাজমা প্রোটিন যদি কমে যায়, এমনি যদি আপনি প্লাজমা প্রোটিন বাউন্ড না হয়, তাহলে এই ড্রাগটা কি পরিমাণ টক্সিসিটি করবে? এটা আমরা আশা করি খেয়াল করলাম। তাহলে মাথায় রাখতে হবে একটা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ইট ক্যান বি লো, ইট ক্যান বি মিডিয়াম, ইট ক্যান বি হাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই তিনটা ইস্যু আপনাকে একদম ভালো মতো বুঝতে হবে, লো, মিডিয়াম এবং হাই। তাহলে এই তিনটা আশা করি বুঝতে পারছেন। ড্রাগের হাফ লাইফ মানে আমরা আপনাদেরকে বলেছি যে যেই সময়টুকু একটা ড্রাগের 50% কনসেন্ট্রেশন কমতে লাগবে, এটা আপনি বলতে পারেন। একটা ড্রাগ সম্পূর্ণ এক্সট্রিট হতে 4 থেকে 5টা অথবা 6টা আপনার হচ্ছে যে কি লাগে, আলটিমেটলি সাইকেল লাগে। যার জন্য একটা ড্রাগের আপনি যখন একটা কন্টিনিউয়াস একটা স্টেটসে যেতে চান, তাহলে একটা রোগীকে আপনাকে কিছুক্ষণ পর পরে মিনিমাম 3 থেকে 4 বার আপনাকে এই ড্রাগটা বারবার আপনাকে দিতে হবে। এই ড্রাগের আপনি যখন ড্রাগটার ডোজটা আপনি মেনটেন করবেন, তখন হচ্ছে যে আলটিমেটলি তার কি হয়ে যাবে, ড্রাগের যে হাফ লাইফ যেটা আছে সেটা যখন উতরাতে পারবেন, আলটিমেটলি একটা স্টেডি স্টেট থাকবে। তাহলে একটা ড্রাগের স্টেডি স্টেট অথবা মেইনটেনেন্স ডোজের জন্য হাফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বায়ো ট্রান্সফরমেশনের আমরা অনেকগুলো কথা অলরেডি বলেছি। আমরা বলেছি এই বায়ো ট্রান্সফরমেশন জিনিসটাকে, একটা ড্রাগ আপনি যখন আপনার শরীরের মধ্যে ঢুকবে, সেই লিভারের মধ্যে গিয়ে সেখানে টুকরো টুকরো হবে। কেন হবে? লিপিড সলিউবল ড্রাগটাকে ওয়াটার সলিউবল ড্রাগে কনভার্ট করা। কেন করতে হবে? ভালো মতো যাতে বের হতে পারে। এই রিঅ্যাকশনটা দুই পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 1 এর রিঅ্যাকশনটা কি? এটা আলটিমেটলি তিনটা পদ্ধতি মূলত বেশি অনুসরণ করা হয়। ওয়ান ইজ অক্সিডেশন, অক্সিজেন যোজন, অ্যানাদার ইজ দ্য অক্সিজেন মানে হাইড্রোজেন রিডাকশন বলতে পারেন, আর একটা হচ্ছে পানি যোজন, নাম তার কি, হাইড্রোলাইসিস। তাহলে এই তিনটা পদ্ধতিতে আলটিমেটলি একটা ড্রাগ মেটাবলিজম হয়। এই ড্রাগের মেটাবলিজমের জন্য P450 এনজাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কই থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এই জিনিসটা থাকে। ওকে, এই জিনিসটা, এই এনজাইমটা কাজ করার জন্য অক্সিজেন এবং এনএডিপির প্রয়োজন হয়। তিনটা মেকানিজম মূলত হয়, রিডাকশন, অক্সিডেশন, ডিঅ্যালকালাইজেশন অথবা হাইড্রোক্সিলেশন, তিনটা অথবা চারটা। তো হাইড্রোলাইসিসের পদ্ধতি কি? পানি যোজন, মোনোঅ্যামাইন অক্সিডেজের মাধ্যমে আলটিমেটলি কিছু মেটাবলিজম হয়, অ্যালকোহল মেটাবলিজম হয়। এগুলো সবগুলো ফেজ 1 রিঅ্যাকশন। তাহলে ফেজ 1 রিঅ্যাকশন গুলো কি, এটা আপনাকে জানতে হবে। ফেজ 2 রিঅ্যাকশন, এটা আমি ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। খুব ভালো করে যদি খেয়াল করেন, ফেজ 1 রিঅ্যাকশন কোথায় হয় মুরাদ? ফেজ 1 রিঅ্যাকশন কোথায় হচ্ছে? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। ফেজ 2 রিঅ্যাকশন কোথায় হচ্ছে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে আমরা বলেছিলাম হয় এসিটাইল মূলক, মিথাইল মূলক, অথবা সালফেট মূলক, অথবা গ্লুটাথিয়ন পদ্ধতিগুলা মেটাবলিজমের মাধ্যমে, এগুলা আয়নগুলো যুক্ত হওয়ার মাধ্যমে কি হয়? মেটাবলিজম হয়। ঠিক আছে, তাহলে ফেজ 1 এবং ফেজ 2 যে দুটো মেটাবলিজম হচ্ছে, সেই দুটো মেটাবলিজম হচ্ছে যে আলটিমেটলি কোথায় হয়? আলটিমেটলি আমরা ডিফাইন করি যে একটা এন্ডোপ্লাজম রেটিকুলাম ফেজ 1 আর সাইটোপ্লাজম ফেজ 2 হয়। ফেজ 1 এর মধ্যে এটা আলটিমেটলি অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস ঘটনা কোথায়?
ঘটনা ঘটা হচ্ছে লিভারের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্যান্য জায়গার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মূলত লিভারে। ওকে, তারপরে লেজার এক্সটেন্টে কোথায় হতে পারে দেখেন, লেজার এক্সটেন্টে কিন্তু জিআই তে, লাং এ, কিডনিতে অনেক জায়গা হতে পারে। আর এই যে সাইটোপ্লাজম, সেটা আলটিমেটলি এটাও লিভারে অন্যান্য জায়গার মধ্যে হতে পারে, তবে এখানে মূলত এসিটাইল মূলক, লোকালাইজেশন মূলক, সালফেট মূলক, মিথাইল মূলক, এগুলো দিয়ে আলটিমেটলি একটা ড্রাগটাকে আমরা এক্সক্রিট করি এবং আমরা ড্রাগটাকে মেটাবলাইজ করি। একটা ড্রাগের ক্লিয়ারেন্স কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। রেট অফ ড্রাগ এলিমিনেশন, প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন, কতটুকু গতিবেগে সে বের হচ্ছে, এগুলো নিয়ে কিছু সূত্র সমীকরণ দেওয়া আছে, আপনি একটু বের করে নেবেন। একটা ড্রাগ যে বের হচ্ছে এই মেটাবলিজম হওয়ার পরে, আপনারা যদি এখানে দেখেন আমি এটা লিখছিলাম কি ড্রাগের মেটাবলিজম হওয়ার পরে, তাহলে এটাকে একটু করে এডিট করে নেন। এখন এডিট কেমন করবেন, ড্রাগের এটা আফটার মেটাবলিজমের মধ্যে এটা এক্সক্রিশন লিখলে আরো সুন্দর হয়ে যায়, জিনিসটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে একটা ড্রাগের মেটাবলিজম ঘটে, বলেন কেমনে, বলেন না, বলেন। জিরো অর্ডার আর ছোট ফেজ 1 ফেজ 2 বায়োট্রান্সফরমেশন, ফেজ 1 আর এক্সক্রিশন হয় জিরো অর্ডার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। স্যার, তাহলে একটা ড্রাগ মেটাবলিজম হয় কেন, এক্সক্রিশন হওয়ার জন্য। তাহলে মেটাবলিজম হয় ফেজ 1 ফেজ 2 রিঅ্যাকশনে, তারপর সে এক্সক্রিশন হয়। এই এক্সক্রিশন হওয়াটাকে দুই ভাগে বের করা যায়, একটা হচ্ছে যে জিরো অর্ডার, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার। জিরো এই অ্যামাউন্ট, দেখেন চোরের উপর বাট পারি, জিরো এটাকে অ্যামাউন্ট, 1 এটাকে পি পার্সেন্টেজ, একটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট আর একটা হচ্ছে ফিক্সড পার্সেন্টেজ। ইউ আর গেটিং মি অর নট? তাহলে একটা ড্রাগ এলিমিনেশন যে হচ্ছে এটা আলটিমেটলি ফিক্স অ্যামাউন্ট একটা, আর একটা হচ্ছে ফিক্স, আমি ফ্র্যাকশন জানি না ভাই, ফিক্স পার্সেন্টেজ। 100 মিলিগ্রাম খাইলে কিছুক্ষণ পরে 50, তারপরে 25, তারপরে 12.5, 1000 খাইলে 500, তারপরে 250, তারপরে 125। এটা দেখেন, এটা হচ্ছে 10 একদম ফিক্স করবে 100, তারপরে 90, তারপর 80। যদি 1000 হয় তাহলে হবে 10 করে বের হলে 990, 980, 970, এভাবে থাকবে। জিরো অর্ডার কাইনেটিক এরকম, ফার্স্ট অর্ডার কাইনেটিক এরকম। জিরো অর্ডার কাইনেটিকের টক্সিসিটি বেশি হবে, ফার্স্ট অর্ডার কাইনেটিকের টক্সিসিটি কম হবে। দিস আর দ্য ড্রাগ এলিমিনেশন কার্ভ। এনি কোয়েরি, এনিওয়ান প্লিজ? অ্যানাল এক্সক্রিশন আগে কথা বলে ফেলেছিলাম, আয়োনাইজড নন আয়োনাইজড এর কথা বলেছিলাম। কেমন, আপনারা বলেছিলাম সেম আয়ন হলে আলটিমেটলি এখান থেকে অ্যাবজর্পশন হতে পারে, যদি অল্টারনেট হয় অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন মিডিয়া টাস করে বের হয়ে যাবে, বলে এখানে আমি থাকতে পারছি না, বাঁচাও বাঁচাও বাঁচাও, সেভাবে বলে আলটিমেটলি ইউরিন দিয়ে চলে যাবে। তাহলে যেটা মাথায় রাখতে হবে যে ড্রাগ দ্যাট আর উইক অ্যাসিড, কোন কোন উইক অ্যাসিড ড্রাগ গুলো আছে, ট্রাইসাইক্লিন, রিপেসেন, বারবিট, মেথোট্রেক্সেট, অ্যাসপিরিন। ড্রাগ দ্যাট উইক বেস অ্যামফেটামিন, ভেরি ইম্পর্টেন্ট, এই 4-5টা কথা মাথায় রাখতে হবে। টিসিএ, বারবিট, মেথোট্রেক্সেট। কই লাগবে এগুলা? আপনি মনে করতেছেন এগুলো একদম মুখস্থ করান কেন ভাই? আমি মুখস্থ করাই না। আপনি যখন টিসিএ পয়জনিং পড়বেন খুঁজে নেবেন বাইকার্বনেট, সরি বাইকার। আপনি যখন অ্যাসপিরিন পড়বেন খুঁজে নেবেন সরি বাইকার। এটা অপশনের মধ্যে একটা, উত্তরের মধ্যে একটা, উইক বেস অ্যামফেটামিন। ওকে, কার কোনো প্রশ্ন এতটুকুর মধ্যে? নো, এনি কোয়েরি প্লিজ? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আই লাভ কোয়েশ্চেন, আমি কিন্তু কোয়েশ্চেন খুব পছন্দ করি। কার কোনো প্রশ্ন থাকলে করুন। ফার্মাকোডাইনামিক্স, তো ফার্মাকোডাইনামিক্স মানে দুই, যেটা সে আমার শরীরে এসে করে, হোয়াট ড্রাগ ডাজ টু মাই বডি। এটা কয়েকটা কাজ হয়ে বলেছিলাম। একটা হচ্ছে সে রিসেপ্টর লেভেলে কিছু যুদ্ধ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই দেখেন ইনক্লুড রিসেপ্টর ইন্টারঅ্যাকশনস, এরপরে সে কিছু থেরাপিউটিক অ্যাকশন অথবা টক্সিক ইফেক্ট সে আমাদেরকে দিবে। এইগুলাই হচ্ছে আলটিমেটলি আমাদের কাজ। তাহলে একটা ড্রাগ আমাদের শরীরে ঢুকার পরে কিছু রিসেপ্টর লেভেলে কাজ, তার কিছু ফাংশন, হয় সাইড এফেক্ট না হয় আমাদের ডিজায়ার্ড ইফেক্ট। দিস ইজ দ্য ফার্মাকোডাইনামিক্স। আমি ফার্মাকোডাইনামিক্স বানান জানি না, আমি ফার্মাকোডাইনামিক্স জানি। ফার্মাকোকাইনেটিক্স মানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। মেটাবলিজমের ফেজ 1 ফেজ 2, এক্সক্রিশনের জিরো অর্ডার ফার্স্ট অর্ডার, এরপরে আমরা বাকিটুকু আমরা করবো। এখন রিসেপ্টর কি, রিসেপ্টর লেভেলের এইগুলো আপনারা একটু টাইম করে নিয়েন, এটা আমরা এখানে ডিসকাস করতে চাচ্ছি না। অ্যাগনিস্ট কি, অ্যান্টাগনিস্ট কি, পার্শিয়াল অ্যাগনিস্ট কি, এসব পড়ালে আর এমআরসিপি পাস করা সম্ভব হবে না। এগুলো নিজেকে পড়ে নিতে হবে। কেন এমআরসিপি পাস করা সম্ভব হবে না? এত কথা সামনে আছে ফার্মাকোলজিতে, এগুলো আপনি পড়লে জান বের হয়ে যাবে। এগুলো জাস্ট কিছু কনসেপশন নেওয়ার জন্য উই উইল গো থ্রু দিস পাথওয়েজ। ওকে, এখন আমরা চলে আসি যে আমরা আর বাকিগুলা
ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট এটা আমরা পড়বো না, আমরা এখন থেরাপিউটিক ইন্ডেক্স একটু আপনাদের সামনে আলোচনা করব। থেরাপিউটিক ইন্ডেক্স মানে আমি আপনাদেরকে যখন আলোচনা করেছিলাম সেখানে কয়েকটা কথা বলেছিলাম, যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, একটা ড্রাগ মিনিমাম ডোজে তার ম্যাক্সিমাম ইফেক্ট পাওয়ার জন্য আমরা যেই ডোজটা ইউজ করি, দিস ইজ কল্ড দ্য থেরাপিউটিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে এই থেরাপিউটিক ইফেক্ট এটা পাইলাম, ধরেন আমি 100 মিলিগ্রামের একটা ওষুধ দেওয়ার কারণে আমরা হচ্ছে এরকম ইফেক্ট গুলো আমরা পাইলাম। সেম ড্রাগ আমরা ডোজটাকে 10 গুণ বাড়ায় আমরা যখন ওষুধটাকে দিলাম তখন সে ডেথ করে ফেললো। আমি এক্সাম্পল দিই, একজন মানুষের জন্য আমরা নি অস্টিওআর্থ্রাইটিস, একটা মানুষের নি অস্টিওআর্থ্রাইটিসে চিকিৎসা আপনি কি দিবেন? NSAID, নাম্বার কি দিবেন? প্যারাসিটামল। হ্যাঁ প্যারাসিটামল। 2 নাম্বার কি দিবেন? NSAID, 3 নাম্বার স্টেরয়েড, তারপর DMARD, স্টেরয়েড। বাবা মাপ চাই, ডিএমআরডি বহুত পরের কথা। অস্টিওআর্থ্রাইটিসে ডিএমআরডি দিলে পেশেন্ট না আপনাকে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান বলবে you should not need to come to the United Kingdom to kill my patient by creating some sort of adverse effect by prescribing the DMARD in case of osteoarthritis. বলবে আপনার সাথে দরকার নাই। ওকে, আপনি ট্রাই করেছেন এর জন্য আই অ্যাপ্রিশিয়েট দিস, ইউ শুড অ্যাপ্রিশিয়েট। যখন ভুল করবেন তখন বেশি মনে থাকবে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা মনে রাখবেন সবার সামনে। আমি এটা একটু বাচাল মানুষ তো, আর গলাবাজি করে খাই। এই যে গলাবাজি করি, এখানে করি, আমার কোচিং করি, নানা জায়গায় করি গলাবাজি, মানে আমি গলাবাজি করে করে খাই, সহজ কথা হচ্ছে সেটা। তাহলে আমি যে গলা বিক্রি করি, আমি এক্সপোজ হইতাম সবার সামনে, আমার ভুল ধরতো সবাই, খুব ভালো লাগতো সেটা। এবং এমন এমন অপমান করতো। আপনাদের একজন স্যার আছেন, আমাদের সবার একজন প্রিয় স্যার আছে, যখন কথাবার্তা বলে মনে হয় যে গায়ের মধ্যে একটা লোহার একটা চিরুনি দিয়ে খোঁচর মারতেছে, এরকম মনে হয়। এরকম কিছু মানুষ আছে, কোন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে খুব অপমান করে ফেলে, এরকম মানুষ আছে। যাই হোক, তাহলে আপনারা যখন এই কোয়েশ্চেন, কেউ যখন কোনো কিছু এক্সপোজ হবেন, যখন ভুল করবেন, ওটা বেশি মনে থাকবে। একটা কথা এটাই মনে রাখেন যে whenever you do any mistake at that time, মানুষের দুঃখের কথা 23 শতগুণ বেশি মনে থাকবে। 2300 টাইমস, 23 শতগুণ বেশি মনে থাকে দুঃখের কথা। সুখের কথা ভুলে যাবেন। জামাই যখন বউয়ের সাথে ভালো ব্যবহার করে, সুখের কথাগুলো বউ ভুলে যায়, কিন্তু একটা খারাপ ব্যবহার করলে সেটা কিন্তু বলবে তুমি আমার সাথে জীবনে খারাপ, মানে জীবনে ভালো ব্যবহার করো নাই। ঠিক আছে, তাহলে মানুষের দুঃখের কথা 23 শতগুণ বেশি মনে থাকে, সুখের কথা মানুষ ভুলে যায়। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যারা অস্টিওআর্থ্রাইটিসের ডিএমআরডি দেয়ার বলাতে আমি খারাপ ভাবে বলেছি, আমাদের মনে থাকবে। দুঃখের কথা তো মনে থাকবে বেশি। ইয়েস, অস্টিওআর্থ্রাইটিসের প্রথম ট্রিটমেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, পেশেন্ট এডুকেশন। 2 নাম্বার আপনাকে প্যারাসিটামল দিতে হবে, দুটো একসাথে থাকতে পারে। তারপরে এই পেশেন্টটাকে আপনি অন্যান্য NSAIDs এ যাবেন। ডিএমআরডি ভেরি আনলাইকলি। অস্টিওআর্থ্রাইটিস ডিএমআরডি এটা তো একটা ডিজিজ মডিফাইং, এটা ডিজেনারেটিভ প্রসিডিউর। এবং টপিক্যাল ক্যাপসাইসিন, টপিক্যাল বলটালিন জেল, এগুলো আপনারা কেউ প্র্যাকটিস করেন না, এগুলো আপনাকে দিতে হবে। যাও, ওটা আমি আসতেছি না। আমি এটা বললাম কেন, অস্টিওআর্থ্রাইটিসের একটা পেশেন্টের স্টেপ আপ ম্যানেজমেন্ট অফ দ্য পেইন, নন নিউরোলজিক্যাল পেইন গুলার স্টেপ আপ ম্যানেজমেন্ট আছে একটা, আমার পেজে আছে, গ্রুপ আছে, দেখে নিতে পারেন। সেখানে হচ্ছে যে একটা পেশেন্ট আপনার কাছে যখন আসবে, দ্য মোস্ট সেফেস্ট ড্রাগ ইজ প্যারাসিটামল। 1 গ্রাম আপনি দিনে 3 বার দিতে পারেন। 3 গ্রাম প্যারাসিটামল 2 আপনি দিবেন উইদাউট এনি ফিয়ার, ভয় ছাড়া দিয়ে দিবেন। 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম। আপনি পেশেন্টটাকে জিক্লোফেনাক দিয়ে তার একাই করার কোনো দরকার নাই, প্যারাসিটামল ডোজ বাড়ান। যখন প্যারাসিটামল কাজ হবে না, তখন তাকে স্টেপ আপ প্যাটার্নে আপনাকে ইবুপ্রোফেন আসতে হবে। ইবুপ্রোফেন ইজ দ্য নেক্সট চয়েস। ইবুপ্রোফেন যখন কাজ হবে না, তখন আপনাকে অন্য আরেকটা ড্রাগ আপনাকে চুজ করতে হবে, ন্যাপ্রোক্সেন বা তার আদার প্যারামিটারস দেখে। কিছু আছে সুলিন্ডাক, যেগুলো হচ্ছে মোর আপনার নেফ্রো ফ্রেন্ডলি ড্রাগ, কিছু হচ্ছে মোর কার্ডিও ফ্রেন্ডলি ড্রাগ, কি বলে নেপ্রোক্সন বা অন্য এরকম কিছু ড্রাগ আছে। তাহলে মোর জিআই ফ্রেন্ডলি ড্রাগ, মোর নেফ্রো ফ্রেন্ডলি ড্রাগ, মোর আপনার হচ্ছে আদার যেই সাইড এফেক্ট গুলো আছে সেগুলো ফ্রেন্ডলি ড্রাগ NSAIDs গুলো আপনাকে চুজ করতে হবে। তাহলে এই স্টেপ আপ প্যাটার্নটা আপনাকে জানতে হবে। আমি এটা বলার জন্য এটা বলি নাই, এটা একটা ইনফো সাথে দিয়ে দিলাম
বোনাস ইনফো। তার সাথে যেটা বলার জন্য চাচ্ছি সেটা হচ্ছে, একটা মানুষকে দেখেন, ওই বুড়ো মানুষটাকে আপনি যদি 1 গ্রাম করে, সরি, আপনি যদি ওই বুড়ো মানুষটাকে 1 গ্রাম করে তাকে আপনি দিনে 3 বার, তার মানে আপনি তাকে 3 গ্রাম প্যারাসিটামল দিলেন, আলটিমেটলি তার কোনো সাইড এফেক্ট হবে না। তাহলে আমরা নর্মালি একটা মানুষের 500 মিলিগ্রাম টিডিএস অর্থাৎ 1.5 গ্রাম আমরা একটা মানুষটিকে দিই পেন কমানোর জন্য। এটা বাড়ায় 1.5 গ্রাম থেকে 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, whenever it passes the 7 গ্রাম, 7 গ্রাম, বাবারে বাবা, প্যারাসিটামল খাই আমরা 500 গ্রাম, 500 মিলিগ্রামের একটা, 0.5 গ্রামের একটা। এটা আপনি 14টা 15টা খাইতে পারবেন উইদাউট এনি সাইড এফেক্ট। বাবারে বাবা, বিশাল বড়। তাহলে এই ড্রাগের সাইড এফেক্ট বললে নাই বললেই চলে, কিন্তু এটা দিয়ে কিন্তু সাইড এফেক্ট নিয়ে আমাদের সুন্দরী রমণী ছেলেরা প্রেমের ছেকায় আহত হওয়ারা আলটিমেটলি কিন্তু হাসপাতালে ভর্তি হয়। দিস ইজ কল প্যারাসিটামল পয়জনিং। এটা আমাদের লাগবে। দেখেন, তাহলে একটা হচ্ছে 1 গ্রাম থেকে শুরু হয়ে তার টক্সিক ডোজ করে, লিথাল ডোজ করতে, এই যে মরবে, এই মরার ডোজ করতে সেটা মোর দেন 7 হতে পারে, 7, 10, 11, 12, তবে 7 গ্রামের বেশি হলে এটা ইউজুয়ালি টক্সিক এফেক্ট নিয়ে আমাদের সামনে আসে। তাহলে দেখেন তো কত বড় দরজা, দিস ইজ কল থেরাপিউটিক উইন্ডো। তাহলে এতটুকু পর্যন্ত সাইড এফেক্ট হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু প্রেসক্রাইব করতে পারেন। তো প্রেসক্রাইব করলে এই জন্য বলছি আপনাকে, আপনি 500 মিলিগ্রাম 3 বার দিলেন, আরে প্যারাসিটামল কমে না, আরে ভাই তুমি একটা ভুয়া, তুমি তো জানো না যে ড্রাগের ডোজিংটা কতটুকু দিতে হবে। আর বাংলাদেশের ড্রাগ, বাঙালি ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানি 2 নাম্বার, বাঙালি মানে 2 নাম্বার, তাহলে সেখানে আমিও 2 নাম্বার, ডোন্ট মাইন্ড, বাঙালি মানে 2 নাম্বার, তাহলে সবাই 2 নাম্বার। এখানে আপনি 500 মিলিগ্রাম ওষুধের মধ্যে পাচ্ছেন কত, 200, 300, 400, 350, আপনি কি এটা 500 মিলিগ্রামই পাচ্ছেন? আই ডো নট বিলিভ ইট। তাহলে কথা হচ্ছে সেটাই, আপনি তাকে ডোজ বাড়ান, 1 গ্রাম আপনি তাকে 3 বার দেন, 4 বার দেন, হু কেয়ারস। তাহলে আপনি এইখান থেকে শুরু করে দেখেন থেরাপিউটিক ইন্ডেক্স আপনাকে কত বড় একটা স্বাধীনতা দিচ্ছে এবং কনফিডেন্ট আপনাকে বানায় দিচ্ছে যে আপনি 1 গ্রাম করে 3 বার আপনি একটা মানুষটাকে, যে আপনার চাচি, দাদি, 45 প্লাস যারা হয়, ফিমেল গুলা, অবভিয়াস পেশেন্ট গুলা, যাদের অস্টিওআর্থ্রাইটিসের রিস্ক ফ্যাক্টর আছে, এই মানুষগুলোকে আপনি 1 গ্রাম দিনে 3 বার করতে পারেন উইদাউট এনি কনফিউশন। তাহলে আপনাদেরকে দেন ওষুধগুলা, দেখবেন এদের আলটিমেটলি ইমপ্রুভমেন্ট হবে। ওকে, কারণ এদের অন্যান্য অ্যানেসথেটিক্স গুলো তো আপনি দিতে পারেন। হেপাটিক ডিজিজ থাকলে তখন, সরি, হেপাটিক ডিজিজ থাকলে তখনও কি 3 গ্রাম দেওয়া যাবে? ডেফিনেটলি না। এটা হচ্ছে নরমাল মানুষদের, যার লিভার ভালো হ্যাঁ, আছে, যার সেটাই। এক্সক্রিশন ভালো হ্যাঁ, আছে, তখন যার অন্যান্য বিষয় ভালো আছে, আমরা তার জি। কথা বলছি। ডেফিনেটলি আপনি তার যখন ধরেন আপনি অ্যানাসিডস দিবেন, তখন তো এটা তো আরো বেশি প্রবলেমেটিক। মোর লিভার, সেই ক্ষেত্রে আমরা তখন কি দিব? একটা পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস আছে, তার হেপাটিক ডিজিজ আছে, তখন প্যারাসিটামলটা তখন আমরা কিভাবে দিব? বা সেই ক্ষেত্রে প্যারাসিটামল না দিয়ে কি দিব? না, আপনি তাকে প্যারাসিটামল দিবেন, প্যারাসিটামল তাকে দিতে হবে, বরং অন্যান্য অ্যানাসিডস দিলে তার আরো মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হুম, কেন? অন্যান্য অ্যানাসিডস দিয়ে লিভার ইনজুরি বেশি হয়, এদের প্যারাসিটামল ইজ দ্য সেফেস্ট অ্যামাং অল দ্য প্যারাসিটামলস এন্ড দ্য পেন কিলার। আমরা জানি অ্যানাসিডস হিসেবে কিন্তু প্যারাসিটামলটা আসেনি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি না, এটা আলটিমেটলি পেইন টেন কমায়। কিন্তু অ্যানাসিডস এর যে মেজর গ্রুপ, এগুলো সবগুলোর মধ্যে আপনার হচ্ছে যে ইবুপ্রোফেন পড়বে, অন্যান্য ড্রাগ যেগুলো আছে সেগুলো পড়বে। এই জন্য লিভার ডিজিজ থাকলে তখন আপনি ডেফিনেটলি তার ডোজটা রিডাকশন করে তাকে মডারেট ডোজ আপনি দেওয়ার চেষ্টা করবেন। ইয়েস, আমরা একটা নামাজের ব্রেকে গিয়েছিলাম। আফটার দ্যাট উইল স্টার্টিং এগেইন নাও in the name of Almighty again. So আমরা বলছিলাম হচ্ছে যে এখানে আমরা কিছু কথাবার্তা বলছিলাম যে আসলে যে থেরাপিউটিক যে একটা ডোজ আছে বা সেটার মিনিমাম ডোজ যেটা আমরা বলি, সেটাকে আমরা বলেছি ইফেক্টিভ ডোজ। আর যে ডোজ আলটিমেটলি একটা পেশেন্টের টক্সিসিটি বা লিথাল অথবা ডেথ ডেভেলপ করে, তাকে আমরা বলতে পারি লিথাল ডোজ। এর যে 50% of the lethal dose, this is called the LD50, and the 50% of the effective dose, this is called the ED50. এর মাঝখানে যে একটা ডিস্টেন্স, দিস ইজ কল্ড থেরাপিউটিক ইন্ডেক্স। যেই ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স যত বড়, সেই ড্রাগের টক্সিসিটি তত কম। ওকে, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কেমন হতো যদি এমন হতো, একটা গান আছে এরকম আর কি, ঠিক আছে, যে যদি এমন হতো যে দুনিয়াটা আবার ভালো কিছু মানুষ আমাদেরকে শাসন করছে, তাহলে কেমন হতো? কেমন হতো যদি এই দুইটা কার্ভ, খুব ভালো করে লক্ষ্য করুন, যদি এই দুইটা কার্ভ, যে কার্ভটা আমি লাল দিয়ে এঁকেছি, ডেথের এই ডোজটা যদি খুব কম ডোজে ডেথ হয়ে যেত,
তার মানে এদের থেরাপিউটিক ইন্ডেক্স কি কমলো নাকি বাড়লো? কমলো। কমলো, ইয়েস। WTDL এই ড্রাগগুলো হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স। ওয়ারফারিন, থিওফাইলিন, গণহারে আমরা মুড়ির মতো করে সব সিওডি পেশেন্টদেরকে দিয়ে দিই, অনেকে আছে এক্সারবেশনে দিয়ে ভুল করে। ডিগক্সিন, লিথিয়াম। আপনি দেখবেন এমআরসিপি তে এই 4টা কোশ্চেনের টক্সিসিটি নিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে, কোনো ফাইজলামি না একদম। প্রথম দিকে যে 8টা পয়েন্ট বলেছি, এটা অনেক দিনের সাধনার ভাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সো লো থেরাপিউটিক ইন্ডেক্স, যে যার ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজের যে ডিস্টেন্সটা আছে সেটা অনেক কম, এদেরকে আমরা বলবো লো টিআই। এই লো টিআই থেরাপিউটিক ইন্ডেক্স, ওয়ারফারিন, থিওফাইলিন, ডিগক্সিন এন্ড দ্য লিথিয়াম, এই যে 4টা ড্রাগ আপনাদের সামনে আমরা লিখেছি, সেই 4টা ড্রাগের টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটাও বেশি। কেন? ড্রাগের ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, মানে একটু ডোজ বেশি হলে টক্সিসিটি ডেভেলপ করেছে। কিন্তু প্যারাসিটামল নিয়ে যেটা এক্সাম্পল দিয়েছি, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 7 গ্রাম পর্যন্ত ইউ ক্যান বি নর্মাল। ওকে, এনি কোয়েরি এনিওয়ান আপ টু দিস? আমার মনে হয় কার কোনো প্রশ্ন থাকার কথা না। ইউ হ্যাভ ডিসকাস দিস ভেরি ওয়েল। ওকে, মুভ ফরওয়ার্ড। এখন আমরা আপনাদের সামনে দিয়ে যেটা আমরা আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি আমরা আলোচনা করবো আবার। এখন আমরা কিছু ইস্যু যেগুলো আমরা আগে পড়িয়েছি সেগুলো আমরা জাস্ট একটু করে সামারাইজেশন করব। আমরা বলেছিলাম যে ফাস্ট মেটাবলিজম হয় এমন কি কি ড্রাগ আছে। এর মধ্যে আপনি দেখবেন আমরা বলেছিলাম জিটিএন এর একটা কথা, আমরা বলেছিলাম প্রোপ্রানোল, ভ্যারাপেমিল, অ্যাসপিরিন। এই ড্রাগগুলো কি হয়? এই ড্রাগগুলো ফাস্ট মেটাবলিজম হয়। তাহলে ফাস্ট মেটাবলিজম যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি এদের ডোজ অ্যাডজাস্ট অথবা ডোজটাকে একটু বেশি ডোজ প্রয়োজন হতে পারে আমাদের ডিজায়ার্ড ইফেক্টে গেলে। এটার সাথে আরো কিছু আসে, যেমন হাইড্রোকর্টিসন। হ্যাঁ, হাইড্রোকর্টিসন আপনি যদি বলেন তাহলে এটা একটা ইস্যু চলে আসে, হাইড্রোকর্টিসন। ওকে, 2 নম্বর হচ্ছে যে আপনার, আমি লিখে দিচ্ছি এখানে, 1 নম্বর হচ্ছে যে হাইড্রোকর্টিসন, 2 নম্বর হচ্ছে যে টেস্টোস্টেরন, তারপর হচ্ছে 3 নম্বর চলে আসেন। 3 নম্বরে আপনি মরফিন নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আইসোপ্রেনালিন, এটাও আসে। ওকে, তো এই যে ড্রাগগুলো আমরা এখানে আলোচনা করলাম, যে জেনারেল ফার্মা, এই ড্রাগগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যে ফাস্ট মেটাবলিজমে কিছু হয়, এটা আমাদের একটু করে বুঝতে হবে ভালো মতো। ওকে, তারপর আসেন, এটা যখন শেষ হয়ে গেল, আমরা এখন চলে আসি আমাদের আরেকটা ওষুধের মধ্যে। আমরা যেটা আগে আলোচনা করেছিলাম, জিরো অর্ডার কাইনেটিক এবং ফার্স্ট অর্ডার কাইনেটিক, ঠিক আছে। তো জিরো অর্ডার কাইনেটিক, হ্যালো হ্যাঁ, ভাই, আপনি যে লিখেছিলেন ওই ড্রাগগুলো একবার বলবেন কি? হাইড্রোকর্টিসন, টেস্টোস্টেরন, মরফিন, আইসোপ্রেনালিন। হাইড্রোকর্টিসন, টেস্টোস্টেরন, মরফিন, আইসোপ্রেনালিন, এগুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক মেনটেন করে থাকে। এই জন্য ফাস্ট মেটাবলিজমে যেহেতু ড্রাগগুলো যায়, সো এদের ডোজিং এর ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, তাহলে এবার আমরা চলে আসি জিরো অর্ডার কাইনেটিক নিয়ে। জিরো অর্ডার কাইনেটিক্সে কি হয়? জিরো অর্ডার কাইনেটিক্স এর মধ্যে আমরা সেটা আগে আলোচনা করেছিলাম, টক্সিসিটি কম হবে নাকি বেশি হবে? জিরো অর্ডার কাইনেটিক্স মানে কি একটু বলে ফেলেন। জিরো অর্ডার কাইনেটিক্স মানে কি? ফিক্সড অ্যামাউন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এদের যে ড্রাগগুলো ছিল, ফেনাইট্রিন, স্যালিসাইলেট, হেপারিন, ইথানল, we have discussed this issue. ওকে, এবার আমরা চলে আসি কি, এবার আমরা চলে আসবো যে আর বাকি যেগুলো আছে সেগুলো সবগুলা কি? এই ড্রাগ ছাড়া বাকি যেগুলো আছে সবগুলা ওয়ারফারিন, হেপারিন, ইথানল, ফেনাইট্রিন, স্যালিসাইলেট, থিওফাইলিন, এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলা ফার্স্ট অর্ডার কাইনেটিক। ফার্স্ট অর্ডার মানে কি? ফিক্সড পার্সেন্টেজ। ওকে, যেখানে সাইড এফেক্ট কম হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এবার আমরা একটা ইস্যু আছে, এসিটাইলেটর। আপনারা যখন একটা ড্রাগের ফেজ 1 এবং ফেজ 2 রিঅ্যাকশন পড়েছিলেন কি? এটা ফেজ 1 এবং ফেজ 2 রিঅ্যাকশন বলেন, পড়াইছি? ফেজ 1 এবং ফেজ 2 রিঅ্যাকশন পড়াইছি। এর মধ্যে একটা ইস্যু আপনাদেরকে পড়াইছিলাম, কি নাম ছিল সেটা? এসিটাইলেশন, তাই নয় কি? হ্যাঁ বলেন, এসিটাইলেশন। নাম্বার 2 মিথাইলেশন, নাম্বার 3 গ্লুকুরোনেশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো এসিটাইলেটরের সাথে
এই যে এসিটাইল মূলক এসিটাইলেশন যেটা হয়, সেই এসিটাইলেশন স্ট্যাটাসের সাথে ডিজিজ এবং ড্রাগের কি সম্পর্ক? উই হ্যাভ টু নো দিস থিং। এই আলোচনাটা করার আগে আমাদের আগে জানতে হবে, আমরা জানি একটা ড্রাগ ধরেন আইসোনিয়াজাইড, সেই ড্রাগটা সে যখন ফেজ 1 এবং ফেজ 2 মেটাবলিজমে যাবে, তারপরে আলটিমেটলি সে তার মানে মেটাবলিক এন্ড প্রোডাক্টটা সে আলটিমেটলি আপনার হচ্ছে যে রেনাল রুট দিয়ে সে হচ্ছে বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে আলটিমেটলি তার কাজ। আইসোনিয়াজাইড ফেজ 1 ফেজ 2, এবং যেহেতু এটি যার মধ্যে আমাদের ওই যে জিরো অর্ডার কাইনেটিকের মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে যে আপনার ফার্স্ট অর্ডার কাইনেটিকের মধ্যে সে আলটিমেটলি বের হয়ে যাবে। এটা হচ্ছে তার আইসোনিয়াজের রাস্তা। ঠিক আছে, তাহলে আইসোনিয়াজের আপনি যে রাস্তাটা দেখলেন সেটা হচ্ছে এটাই। একটা আইসোনিয়াজেট, ঠিক আছে, সে হচ্ছে ফেজ 1 ফেজ 2 রেনাল রুটে